অ্যাকাউন্টিং শিখতে আসছো কিন্তু এই ভিডিওটা তোমার অ্যাকাউন্টিং শেখার পথে ডেঞ্জারাস হতে পারে। ডেঞ্জারাস কিন্তু কেন? কারণ যারা ফাঁকিবাজি করেও অ্যাকাউন্টিং এ A+ পেতে চাও তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। একটা ভিডিও একটা কনসেপ্ট, আর এসএসসি অ্যাকাউন্টিং এ 20-25 মার্কের 100% নিশ্চয়তা। সারা বছর তো অনেক ফাঁকিবাজি করলে, আর কত। এবার চলো মাত্র 60 দিনের মধ্যে অ্যাকাউন্টিং এ কিভাবে A+ পাইতে হয় সেই গ্যারান্টি দিয়ে আমরা চালু করতেছি অ্যাকাউন্টিং ওয়ান শট। টপারদের জন্য এটা একটা স্ট্র্যাটেজি, কিন্তু তোমার মতো ফাঁকিবাজদের জন্য এটা একটা লুকানো জ্যাকপট। সো লেটস বিগিন। ডিয়ার এসএসসি 26, আসসালামু আলাইকুম। কি অ্যাকাউন্টিং নিয়ে অনেক বেশি প্যারায় আছো? পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি, কিন্তু যদি তোমার অবস্থা এরকম হয় যে অ্যাকাউন্টিংয়ে তুমি কিছুই জানো না, তাহলে এই ওয়ান শট সিরিজটা হচ্ছে তোমার জন্য। এই সিরিজে আমরা অ্যাকাউন্টিং একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভার করার চেষ্টা করব, এবং তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা অধ্যায়ের উপর একটি করে ওয়ান শট ভিডিও। এবং এর মাধ্যমে তুমি অ্যাকাউন্টিং একদম বেসিক থেকে শুরু করে তোমার A+ পাওয়ার জন্য যা যা দরকার সব কিছুই থাকবে এই একটি সিরিজে। তো চলো আমরা শুরু করি। তো আজকে আসলে আমরা যে অধ্যায়টা পড়বো অ্যাকাউন্টিংয়ে, এটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের সর্বপ্রথম অধ্যায়, অধ্যায় 2, যার নাম হচ্ছে কি লেনদেন। তো চলো আমরা এই অধ্যায়টা একটু শুরু করি। সর্বপ্রথম তোমাকে আসলে বুঝতে হবে যে লেনদেন জিনিসটা আসলে কি, একটা ব্যবসার মধ্যে লেনদেনটা কেন আসে, কিভাবে আসে। দেখো, সর্বপ্রথম হচ্ছে একটা ব্যবসার মধ্যে অনেক অনেক রকমের ঘটনা ঘটে। তো এই ঘটনাগুলোকে আমরা আসলে দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্থিক ঘটনা, একটা হচ্ছে অনার্থিক ঘটনা। তো এখানে আর্থিক ঘটনা দিয়ে তুমি কিন্তু বুঝতে পারতেছো যে আর্থিক ঘটনা হচ্ছে কি। আর আমি যদি তোমাকে দুইটা সিম্পল বিষয় বলি, দেখো, একটা হচ্ছে অর্থ দ্বারা পরিমাপযোগ্য, অর্থ দ্বারা পরিমাপযোগ্য, মানে এখানে কোন একটা অর্থ থাকবে, একটা অ্যামাউন্ট থাকবে, টাকার অ্যামাউন্ট থাকবে। আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে এই হচ্ছে দুইটা বিষয়। দেখো, একটা হচ্ছে তোমার অর্থ দ্বারা পরিমাপযোগ্য, একটা বিষয় হচ্ছে কি বলতো আর্থিক অবস্থার পরিবর্তন। কারণ আমি যদি দুইটা বিষয় থেকে একটু খেয়াল করি, যদি কোনো ঘটনা এই দুইটা বিষয়কে পূরণ করে বা এই দুইটা বিষয়ের মধ্যে থাকে, তাহলে ওইটাকে আমরা বলবো আর্থিক ঘটনা। আর যদি কোনো ঘটনা এই দুইটা বিষয়ের মধ্যে না থাকে, তাহলে ওইটাকে আমরা কি বলবো, অনার্থিক ঘটনা। ঠিক আছে। আর এই যে আর্থিক ঘটনা, মানে যে ঘটনার সাথে অর্থ রিলেটেড এবং আর্থিক অবস্থার পরিবর্তনটা রিলেটেড, ওটা হচ্ছে কি আর্থিক ঘটনা। আর যেই ঘটনার সাথে অর্থ রিলেটেড নাই অথবা আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, ওইটা হচ্ছে কি আমার অনার্থিক ঘটনা। আর এই যে আর্থিক ঘটনা, দেখো, এই অনার্থিক ঘটনার সাথে কি অ্যাকাউন্টিং এর কোনো সম্পর্ক নাই। কারণ অ্যাকাউন্টিং তো কাজ করে টাকা পয়সা নিয়ে। তাহলে যেই ঘটনার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই, ওই ঘটনার সাথে কি অ্যাকাউন্টিং এর কোনো সম্পর্ক নাই। আর এই যে আর্থিক ঘটনা, এই আর্থিক ঘটনা থেকে আসলে লেনদেনের উৎপত্তিটা ঘটবে। ঠিক আছে। এখন আর্থিক ঘটনা বা লেনদেন তুমি কিভাবে চিনবা? চিনার মৌলিক উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে ওই লেনদেনটা অবশ্যই, দেখো, ওই লেনদেনটা বা ওই ঘটনাটা অবশ্যই অর্থ দ্বারা পরিমাপযোগ্য হইতে হবে, মানে ওইখানে টাকার অ্যামাউন্ট থাকতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র টাকার অ্যামাউন্ট থাকলেই কিন্তু হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনার ফলে তোমার আর্থিক অবস্থা, তোমার বলতে কার, মালিকের নিজের না, মালিকের নিজের না, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা। এই দুইটা বিষয় যদি তুমি খেয়াল রাখতে পারো, তাহলে লেনদেন আইডেন্টিফাই করতে তোমার কোনো রকমের কোনো কনফিউশন হবে না। এবার চলো আমরা দেখি। দেখো, এখানে আমি 4টা ঘটনা উল্লেখ করছি। এখন তোমার কাজ হচ্ছে এই 4টা ঘটনা থেকে তুমি আসলে লেনদেনটা আইডেন্টিফাই করতে পারতেছো কিনা একটু দেখো। তুমি চাইলে এখানে ভিডিওটা একটু পজ করতে পারো, পজ করে তুমি আসলে নিজে দেখতে পারো যে এই ঘটনাগুলো থেকে লেনদেন আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা। তো চলো আমি একটু শুরু করি। দেখো, প্রথম এখানে কি বলছে, প্রথম লেনদেনটার মধ্যে বলছে সীমান্ত ব্রাদার্স, মানে ধরে নিচ্ছে আমরা এগুলো হচ্ছে কি সবগুলো ঘটনা, আমরা ধরে নিচ্ছি এখানে সবগুলো কি বলতো, সবগুলো হচ্ছে ঘটনা। এই ঘটনাগুলো থেকে আমরা কি
লেনদেন হবে নাকি হবে না ওটাকে আমরা আইডেন্টিফাই করব। তো বলতেছে সীমান্ত ব্রাদার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটা আলমারি কই খুললেন। আচ্ছা বলো তো সর্বপ্রথম বিষয়টা একটু বলো, এখানে টাকার অ্যামাউন্ট আছে নাকি নাই? আমরা বলছিলাম দুইটা বিষয়, প্রথম হচ্ছে কি টাকার অ্যামাউন্ট থাকবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে কার? ব্যবসায়ের। তো যেহেতু টাকার অ্যামাউন্ট আছে, এবার বলো এর মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা। তুমি যদি অফিসের জন্য একটা আলমারি ক্রয় করো, এর ফলে তুমি কি পাচ্ছ বলো তো? তুমি কিন্তু আলমারি পাচ্ছ। তো তুমি আলমারি পাচ্ছ এবং তোমার কাছ থেকে কি চলে যাচ্ছে? তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে আলমারি, তোমার ব্যবসায় কি আলমারি বাড়তেছে আর নগদ টাকা বা নগদ অর্থ ওইটা কি বলতো কমে যাচ্ছে। তার মানে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, টাকার অ্যামাউন্ট আছে এবং আর্থিক অবস্থার কি একটা পরিবর্তন এখানে হচ্ছে। সুতরাং এটাকে কিন্তু আমরা চক বুঝে কি বলতে পারি বলতো? একদম চক বুঝে এটাকে আমরা একটা লেনদেন বলতে পারি, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো, তার মানে এটা হচ্ছে লেনদেন, এটা আমরা কি বলবো? লেনদেন বলবো। আচ্ছা এবার দেখো দোকান থেকে ফেরার পথে, দেখো দোকান থেকে ফেরার পথে প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় কি হলেন? আহত হলেন। এখন বলো তো প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় আহত হয়েছে বা নিহত হয়ে গেছে, এটা ব্যবসার জন্য অবশ্যই বড় রকমের একটা ক্ষতি এবং বড় রকমের একটা কি ঘটনা। কিন্তু এই ঘটনার সাথে কি কোনো রকম অর্থের সম্পর্ক আছে? না, কোনো রকম অর্থের সম্পর্ক নাই। তার মানে এটা কি হবে না? এটা লেনদেন হবে না। বিষয়টা ক্লিয়ার? এখানে হচ্ছে কি লেনদেন নয়। ওকে, এবার দেখো 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রথম, খেয়াল করো। এখন বলতো যদি আমি পণ্য কেনার জন্য ফরমায়েশ দিই, এখন ফরমায়েশ জিনিসটা আসলে কি এটা অনেকে বোঝে না। এই যে ফরমায়েশ, এই ফরমায়েশ মানে হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলি অর্ডার। আমি যদি আসলে তোমার পণ্য ক্রয়ের ফরমায়েশ দেই, তাহলে আমি অর্ডার দিয়েছি যে আমাকে 8,000 টাকার পণ্য আপনি দিবেন। তাহলে এখানে দেখো এখানে অর্থ সম্পর্ক আছে না? অর্থের কিন্তু সম্পর্ক আছে, কিন্তু অর্থের সম্পর্ক আছে ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি আমার সাথে কোনো কিছুর আদান প্রদান হয়েছে? আমার আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয়েছে? যেমন দেখো প্রথম লেনদেনে আমি আলমারি পাইছি, আমার থেকে নগদ অর্থ চলে গেছে, এটা লেনদেন হয়েছে। তাহলে এখানে টাকার অ্যামাউন্ট আছে, আমি জাস্ট ওই পণ্যটার জন্য অর্ডার দিয়েছি, কিন্তু এখনো কিন্তু আমাদের মধ্যে কোনো আদান প্রদান হয় নাই, আমাদের মধ্যে কোনো কি আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই। তাই এখানে টাকার অ্যামাউন্ট থাকা সত্ত্বেও এটা কি লেনদেন হবে না, কারণ কি বলতো আর্থিক অবস্থার পরিবর্তনটা হয় নাই, ঠিক আছে। তাহলে এখানে লেনদেন নয়। আচ্ছা এবার দেখো মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হয়েছে, কত টাকা বলো তো? 500 টাকা। দেখেন কোনো মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা কি হয়েছে? চুরি হয়েছে। তাহলে এর ফলে বলতো তোমার এর সাথে নগদ অর্থ আছে নাকি নাই বলতো? নগদ অর্থ অবশ্যই এখানে আছে। কত টাকা? 500 টাকা। এবং এর ফলে মালিকের কিন্তু আর্থিক অবস্থার মধ্যে একটা পরিবর্তন আসছে, কারণ তার যে অর্থ চুরি হয়েছে তার কি নগদ টাকা কমে গেছে, তার আর্থিক অবস্থার মধ্যে একটা পরিবর্তন আসছে। তাহলে এখানে কিন্তু আসলে দুইটা শর্তই পূরণ করতেছে, অর্থ দ্বারা পরিমাপযোগ্য আবার আর্থিক অবস্থার পরিবর্তন। তার মানে কি লেনদেন হবে নাকি হবে না? তুমি হয়তো বা ভাবতেছো তার মানে লেনদেন হয়ে যাবে, কিন্তু আসলে লেনদেন হবে না। কেন হবে না বলো তো? কারণ এখানে আমরা বলছি আর্থিক অবস্থার পরিবর্তনটা কার হইতে হবে? ব্যবসায়ের হইতে হবে। কিন্তু এখানে যে আর্থিক অবস্থার পরিবর্তনটা হয়েছে কার? মালিকের ব্যক্তিগত টাকার বা ব্যক্তিগত আর্থিক অবস্থা। তাহলে আমরা কিন্তু জানি অ্যাকাউন্টিংয়ে মালিক এবং ব্যবসা দুটো হচ্ছে ভিন্ন ভিন্ন সত্তা, আলাদা সত্তা। মালিকের ব্যক্তিগত জীবনে টাকা চুরি হইলো না ডাকাতি হইলো, ওটার সাথে ব্যবসায়ের কোনো সম্পর্ক থাকবে না। তাই এখানে তোমার দুইটা বিষয় যদিও আছে, কিন্তু লেনদেন হবে না কেন? কারণ এখানে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, মালিকের ব্যক্তিগত জীবনে হয়েছে, ওইটা আমরা কনসিডার করব না। তাই এটাও লিখবা লেনদেন নয়, ঠিক আছে। তো আই থিঙ্ক আমি এই কয়েক মিনিটে যা বললাম তোমার মনে লেনদেন নিয়ে আর কোনো রকমের কোনো কনফিউশন কখনোই হবে না ইনশাল্লাহ, যদি তুমি জাস্ট এই জিনিসটা একটু মনে রাখতে পারো। আরেকটা বিষয় মনে বলে নিচ্ছি যে লেনদেন মানে কি। দেখো
লেনদেনের মধ্যে আসলে শব্দ আছে দুইটা, একটা হচ্ছে লেন, একটা হচ্ছে দেন। ওকে, তো এখানে এই যে লেন শব্দটা, এই লেন শব্দটার মানে হচ্ছে নেওয়া, নেওয়া, ঠিক আছে। আর এই যে দেন, এই দেন শব্দটার মানে হচ্ছে দেওয়া। বিষয়টা ক্লিয়ার? তাহলে তোমার পরীক্ষা আসতে পারে যে লেনদেন, লেন শব্দের মানে নেওয়া আর দেন মানে দেওয়া। তো লেনদেন মানে কি? লেনদেন মানে হচ্ছে দেওয়া নেওয়া, বা আমরা বলতে পারি এখানে তোমাদের হচ্ছে গ্রহণ প্রদান, ঠিক আছে। দেওয়া নেওয়া, গ্রহণ প্রদান, গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক। এই যে গিভ, এখানে হচ্ছে গিভ, গিভ, এখানে হচ্ছে কি টেক, ঠিক আছে। তাহলে লেনদেন মানে হচ্ছে দেওয়া নেওয়া, গ্রহণ প্রদান, গিভ অ্যান্ড টেক একটা বিষয়। এবার চলো আমরা একটা এমসিকিউ সলভ করি। আমি কিন্তু আগেই বলেছি, বা আমাদের এই থাম্বনেইলে ছিল যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের কিন্তু এখন তোমরা জানো কি না যে তোমাদের সিকিউ আসবে, মানে সৃজনশীল প্রশ্ন আসবে, এবং এর পাশাপাশি তোমাদের এমসিকিউ তো আগেই ছিল, এটাও থাকবে। এর পাশাপাশি তোমাদের নতুন একটা বিষয় হচ্ছে শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন। এখন এই শর্ট কোশ্চেনটা পারার জন্য তোমাকে ওই অধ্যায়ের বেসিক সম্পর্কে অনেক অনেক বেশি আইডিয়া থাকা লাগবে। এজন্য আমরা কিন্তু আসলে ওই অধ্যায়টা এমনভাবে আলোচনা করতেছি, দেখো প্রত্যেকটা বিষয় ধরে ধরে, যেন কি তোমার কোনো রকমের শর্ট কোশ্চেন আসলে যাতে তোমার কোনো রকমের কনফিউশন না হয়। এই অধ্যায়ের যেখান থেকে শর্ট কোশ্চেন আসুক না কেন, সিকিউ আসুক না কেন, এমসিকিউ আসুক না কেন, তোমার মধ্যে আসলে কোনো কমতি থাকবে না এই ভিডিওটা দেখার পরে। তো আমি আরেকটা বিষয় বলে নিচ্ছি যে শর্ট কোশ্চেন নিয়ে আমরা তো এখানে আলোচনা করবই, পাশাপাশি আমরা শর্ট কোশ্চেনের উপর একটা সেপারেট আলাদা ভিডিও দিব পুরো শর্ট সিলেবাসের উপরে, এবং ওই ভিডিওটা দেখার পরে তোমার শর্ট কোশ্চেন কীভাবে লিখতে হবে, কীভাবে লিখবা, শর্ট কোশ্চেনের উপর ভিত্তি করে কিছু সাজেশন, সব কিছু আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। তুমি চাইলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটার লিঙ্কটা খুঁজে নিতে পারো। তো চলো আমরা একটু দেখি যে আমরা তখন যা যা পড়লাম ওই পড়ার উপর ভিত্তি করে আমরা আসলে বুট কোশ্চেনটা সলভ করতে পারি কিনা। দেখো এই বুট কোশ্চেনটা তোমার অনেকগুলো বোর্ডে আসছে, অনেকগুলো বোর্ডে। দেখো ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, ঠিক আছে। আমি যদি বলি যে এই বুট কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বুট কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে চলো একটু সলভ করি বুট কোশ্চেনটা। হ্যাঁ, দেখো কি বলছে, বলছে লেনদেন শব্দটার আবিধানিক অর্থ কি। দেখো লেনদেন শব্দটার আবিধানিক অর্থটা আসলে কি। তো আমরা কিন্তু একটু আগে পড়ছি যে লেনদেন মানে কি গ্রহণ ও প্রদান, দেওয়া ও নেওয়া। তো উত্তর কোনটা বলো তো? উত্তর হবে আমার এটা, যে গ্রহণ ও প্রদান, ঠিক আছে। খুবই সিম্পল। ওকে, এবার চলো আমরা নেক্সটে যাই। হিসাব রক্ষণের মূল ভিত্তি কি। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। হিসাব রক্ষণের মূল ভিত্তি কি। দেখো ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, ঠিক আছে। তো দেখো এই যে আমরা যে বললাম লেনদেন, এই যে লেনদেন, এই লেনদেনটাকে বলা হয়, দেখো এই যে লেনদেনটা আছে এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি তোমার। এবার এখান থেকে এই লেনদেনটাকে বলা হয় তোমার হিসাব রক্ষণের ভিত্তি, হিসাব রক্ষণের ভিত্তি বলা হয় কাকে বলো তো? লেনদেনকে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দেখো হিসাব রক্ষণের মূল ভিত্তি আসলে কি, হিসাব রক্ষণের মূল ভিত্তি। দেখো আমি তোমাকে একটু সিম্পলি বলে দিচ্ছি। হ্যাঁ, এই ভিত্তি নিয়ে দুইটা প্রশ্ন আসে পরীক্ষায়। একটা হচ্ছে তোমার হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, মূল ভিত্তি কি। যদি এইটা আসে, দেখো যদি এইটা আসে তাহলে তোমার উত্তরটা হবে এখানে দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে কি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। ওকে, আর আরেকটা প্রশ্ন হচ্ছে এরকম যে হিসাব, দেখো এটা হচ্ছে হিসাব বিজ্ঞান, এখানে কি বলছে, এখানে বলছে তোমার হিসাব বিজ্ঞান। ওকে, আচ্ছা যদি প্রশ্ন আসে এরকম যে হিসাব রক্ষণের মূল ভিত্তি কি, হিসাব রক্ষণের মূল ভিত্তি কি। দেখো তখন কিন্তু উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে বলো তো? উপরে ছিল হিসাব বিজ্ঞান, কিন্তু এখানে কি আসছে হিসাব রক্ষণ।
তাহলে এইটার মূল ভিত্তি তখন হবে তোমার আমার লেনদেন, ঠিক আছে, লেনদেন। ওকে, আরেকটা বিষয় বলে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এটা হচ্ছে ধরো পরীক্ষায় আসলো যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, তো তুমি তো দেখবে কি দুতরফা দাখিলা পদ্ধতি। তো যদি বাই চান্স অপশনের মধ্যে দুতরফা দাখিলা পদ্ধতি না থাকে তখন তুমি উত্তর করবা কোনটা, তখন তুমি উত্তর করবা এই যে লেনদেন। বিষয়টা ক্লিয়ার? যদি অপশনে বাই চান্স দুতরফা দাখিলা পদ্ধতি না থাকে তখন উত্তর হবে কোনটা, উত্তর হবে লেনদেন। তাহলে এখানে দেখো হিসাব রক্ষণের মূল ভিত্তি কোনটা হবে বলো তো, এখানে তো অবশ্যই লেনদেন হবে, ঠিক আছে, এই আর কি। তো চলো আমরা নেক্সটে যাই। দেখো এই লেনদেনটাকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি। দেখো তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু এটা আসতে পারে যে লেনদেনকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি এবং কি কি। দেখো প্রথম হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, একটা হচ্ছে কি বলতো বাহ্যিক লেনদেন। তো আমি একদম সিম্পলি বুঝাই দিচ্ছি কোনটা আসলে কি। দেখো হ্যাঁ, এই যে এখানে অভ্যন্তরীণ যে লেনদেনটা আছে, দেখো অভ্যন্তরীণ লেনদেন মানে হচ্ছে এখানের বাহিরের কোনো পক্ষ জড়িত থাকবে না, মানে তোমার যে ব্যবসা ওই ব্যবসার কোনো বাহিরের পক্ষ জড়িত থাকবে না। লিখতে পারো যে বাহিরের কোনো পক্ষ থাকবে না। আর এটা হচ্ছে তোমার বাহ্যিক লেনদেন। এখানে বিষয়টা হচ্ছে বাহিরের পক্ষ জড়িত থাকবে, বাহিরের পক্ষ জড়িত থাকবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে যেই লেনদেন আসলে বাহিরের কোনো পক্ষ আসলে কি জড়িত থাকবে না, এটা হচ্ছে অভ্যন্তরীণ, মানে ভিতরের বিষয়, কোম্পানির সম্পূর্ণ ভিতরের বিষয়। আর বাহ্যিক মানে হচ্ছে যেটা কোম্পানির বাহিরের বিষয়, মানে বাহিরের কোনো না কোনো পক্ষ কি কোম্পানির সাথে জড়িত থাকবে। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। দেখো ধরো আমি তোমাকে বললাম যে তোমার পণ্য কই, তোমাকে বললাম যে পণ্য কই 5,000 টাকা। একটু খেয়াল করতে যে পণ্য কই 5,000 টাকা। হ্যাঁ, একটু বুঝো, এই যে পণ্যটা আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান, তা আমি যদি পণ্যটা কিনে আনি, আমি পণ্যটা কই থেকে কিনে আনবো, অবশ্যই বাহিরের একটা পক্ষ থেকে বা বাহিরের একটা লোক থেকে আমি ওই পণ্যটা কিনে আনবো। তার মানে এইটার সাথে অবশ্যই বাহিরের পক্ষ জড়িত আছে। তার মানে এটা হচ্ছে কি লেনদেন, এটা হচ্ছে বাহ্যিক লেনদেন। এখন অভ্যন্তরীণ লেনদেন কোনগুলো দেখো, আমি যদি তোমাকে বলি যে স্থায়ী সম্পত্তির অবচয়, মানে স্থায়ী সম্পত্তির অবচয় বা অবলোপন, এর মানে কি, ধরো তুমি একটা আসবাবপত্র অনেক দিন ধরে ব্যবহার করতেছো, তো অনেক দিন ধরে ব্যবহারের ফলে যে বিষয়টা হয় যে ওই আসবাবপত্রের মূল্যটা কমে যায়, ঠিক না? কারণ এটা তুমি ব্যবহার করতে করতে ওই আসবাবপত্রটা ক্ষয় হইতে পারে, এটা তোমার মূল্য হ্রাস পাবে। তো এই যে মূল্য হ্রাস পায় এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় তোমার অবচয়। তাহলে এই যে মূল্যটা হ্রাস পাইলো, তাহলে এর সাথে কি বাহিরের কোনো পক্ষ জড়িত আছে না, তোমার ব্যবসার মধ্যে একটা স্থায়ী সম্পদ আছে, ওটার মূল্য হ্রাস পাচ্ছে, বাহিরের কোনো পক্ষ জড়িত নাই। এটা হচ্ছে কি অভ্যন্তরীণ লেনদেন। তুমি ধরো যে তোমার ব্যবসার নিট মুনাফা, ওই মুনাফাকে তুমি একটা সঞ্চিতিতে রূপান্তর করলা, বা একটা সঞ্চিতির মধ্যে ওই মুনাফাটা কি করলা, ট্রান্সফার করলা। তাহলে মুনাফাটাও তোমার, সঞ্চিতিও কি, দুইটাই তোমার। দুইটার মধ্যে তুমি যদি ট্রান্সফার করো, বাহিরের কোনো পক্ষ জড়িত আছে, বাইরের কোনো পক্ষ জড়িত নাই, সুতরাং এটাও কি হবে, এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ লেনদেন, ঠিক আছে। তারপর ধরো তুমি ব্যবসার জন্য মণিহারি কিনলা, মণিহারি মানে কি, কাগজ কলম কার্বন স্টিল পেন্সিল এগুলা। তো তুমি যদি ওই মণিহারিটা ব্যবহার করো, ওইটাও তো লেনদেন। তুমি যখন কিনবা এটা একটা লেনদেন, আবার যখন ব্যবহার করবে এটাকে আরেকটা লেনদেন। তো তুমি মণিহারি কিনে আনছিলা তোমার ব্যবসার মধ্যে, তাহলে ব্যবসার জন্য মণিহারি কিনে আনছিলা, ওই মণিহারি এখন খরচ করতেছো বা খরচ করে ফেলছো, তাহলে পুরো বিষয়টা কি প্রতিষ্ঠানের আসলে ভিতরেই ঘটতেছে, ঠিক না? তাহলে তুমি যে মণিহারি কিনছো এটা হচ্ছে বাহ্যিক লেনদেন, কারণ ওই মণিহারিটা তুমি বাইরে থেকে কিনে আনতেছো, কিন্তু মণিহারি যখন কিনে আনার পরে ব্যবহার করতেছো এটা প্রতিষ্ঠানের ভিতরেই করতেছে, সুতরাং এটা হচ্ছে কি তোমার অভ্যন্তরীণ লেনদেন। তো এক্সামে অনেক সময় আছে, পরীক্ষার মধ্যে এমসিকিউতে আসে যে নিচের কোনটা অভ্যন্তরীণ লেনদেন। তো এই এক্সাম্পলগুলো একটু মনে রাখবা, এর বাইরে আসলে আর কোনো কিছু এক্সামে আসবে না। তো চলো আমরা দেখি যে বলতে বলতে কিন্তু আমাদের মধ্যে আসলে চলে আসছে একটা এমসিকিউ, এবং মজার বিষয় হচ্ছে আমি কিন্তু আসলে তোমাদেরকে কোনো র্যান্ডমলি কোনো এমসিকিউ সলভ করাচ্ছি না, যে আমার মন মতো কোনো এমসিকিউ তোমাদেরকে সলভ করে দিচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না।
বরং এখানে প্রত্যেকটা বিষয় আমরা অ্যানালাইসিস করেছি। হ্যাঁ, দিনের পর দিন সময় দিয়ে কিন্তু আসলে প্রত্যেকটা বিষয় আমরা খুঁজে খুঁজে বের করছি। কারণ কেন আমি আমি তোমাদেরকে সবগুলো কেন পড়াচ্ছি না, কেন কিছু স্পেসিফিক বিষয় পড়াচ্ছি। দেখো, তোমরা যারা আসলে এসএসসি 26 ব্যাচ আসো, যারা কমার্সের, ওরা আসলে অনেকে সারা বছর পড়াশোনা করো নাই, এবং পড়াশোনা না করে করে দেখা যাচ্ছে খুবই এখন অল্প কিছু সময়, হ্যাঁ কয়েক মাস মাত্র বাকি আছে তোমাদের বোর্ড এক্সামের জন্য। কারণ আমি তোমাদেরকে কি চাই, আমি চাই যে তোমরা ধরো যে একদম নিচে আছো, হ্যাঁ আমি একটু বলছি, ধরো তোমরা একদম নিচের লেভেলে আছো, ধরো সারা বছর তোমরা কিছুই পড়াশোনা করো নাই, ঠিক আছে, একদম নিচে, ধরো তোমরা একদম এখানে আসো, নিচে আসো। তো আমি তোমাদেরকে চাই যে তোমরা এই নিচে থেকে তোমরা যাতে টার্গেট A+টা, দেখো মানে তুমি যাতে অ্যাকাউন্টিংয়ে 80-এর উপরে একটা মার্ক পাও, এই জন্য যা যা লাগে আমরা আসলে প্রত্যেকটা বিষয় কভার করবো, এবং একদম ফ্রি প্লে লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। আমি চাচ্ছি এই 0 থেকে তোমরা আস্তে 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 একটু উপরের দিকে যাবা, এবং কি ওইটা কতটুকু, ওইটা হচ্ছে তোমার টার্গেট A+ পর্যন্ত তোমরা পাবা, ঠিক আছে। শুধু A+ না, আমি একদম তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি আমাদের সবগুলো ওয়ান শট সিরিজ করো, অ্যাকাউন্টিংয়ে তোমার মার্ক 95-এর উপরে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে, যদি তুমি সবগুলো বিষয় সুন্দরভাবে করো এবং কি বেশি থেকে বেশি পরিমাণে আসলে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। কারণ এই জন্য দেখো, আমরা কিন্তু আসলে অন্য কিছু পড়াচ্ছি না, বোর্ডে যা আসবে, বোর্ডে যা আসার কথা ওই বিষয়গুলো আমরা শুধুমাত্র কভার করবো, ঠিক আছে। দেখো বলছে নিচের কোনটা অভ্যন্তরীণ লেনদেন, তাহলে বলো আমরা কি আসলে মানে তোমার র্যান্ডমলি কিছু পড়াচ্ছি না, ওইটাই পড়াচ্ছি যেটা কি আমাদের বোর্ড পরীক্ষায় আসে। অভ্যন্তরীণ লেনদেন কোনটা বলো, দেখো পণ্য কই, তুমি পণ্য ক্রয় করবা বাহিরের পক্ষ থেকে, এটা তো বাহ্যিক লেনদেন। তুমি পণ্য বিক্রয় করবা বাহিরের পক্ষের নিকট, এটাও কি বাহ্যিক লেনদেন। তুমি পাওনাদারকে পরিশোধ করবা, পাওনাদার সে তো আসলে আমার প্রতিষ্ঠানের কেউ না, সেও কি আমার একটা বাহ্যিক পক্ষ, বাহিরের পক্ষ। তাহলে একমাত্র সঠিক উত্তর কোনটা, একমাত্র আমার সঠিক উত্তর হচ্ছে যন্ত্রপাতির অবচয়। যে যন্ত্রপাতিটা আমার প্রতিষ্ঠানে আছে, এটার মূল্য কমে গেছে, তাহলে মূল্য কমে গেলে এটা প্রতিষ্ঠানের ভিতরের ঘটনা, ভিতরেই ঘটছে, বাহিরের কোনো পক্ষকে এখানে জড়িত নাই। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কি আনসার সি, ঠিক আছে। এটা তোমার বরিশাল বোর্ডে আসছে, তোমার 22 সালে আসছিল, 23 সালে আসছিল। মজার বিষয় বলি, ঠিক আছে, তোমাদের কিন্তু এমসিকিউ প্রচুর রিপিট হয়, তোমাদের এসএসসি লেভেলে অ্যাকাউন্টিং এমসিকিউ প্রচুর পরিমাণে বোর্ড পরীক্ষার এমসিকিউগুলো বারবার রিপিট হতে থাকে, ঠিক আছে। তো এর জন্য কি করা যায় বলো তো, তোমাদের জন্য কি করতে পারে আমরা, আচ্ছা তোমরা চিন্তা করার আগেই কিন্তু আসলে আমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করি। তুমি কিভাবে পড়াশোনা করবে ওই চিন্তা করার আগে আমরা চিন্তা করি যে তোমাকে কিভাবে পড়ালে আসলে তুমি কম সময়ের মধ্যে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবে। এই জন্য দেখো, তোমাদের শর্ট কোশ্চেনের জন্য তো অবশ্যই একটা সিরিজ আসবে, এই যে শর্ট কোশ্চেন বললাম, অ্যাকাউন্টিং শর্ট কোশ্চেনের উপর একটা সিরিজ অবশ্যই অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই। এবং এর পাশাপাশি তোমাদের এমসিকিউর জন্য, এমসিকিউ এর জন্য আরেকটা সিরিজ আসবে, এগুলো মানে দুইটা ভিডিও, শর্ট কোশ্চেনের জন্য একটা ভিডিও, এমসিকিউর জন্য একটা ভিডিও। আমরা খুব একদম সিলেক্টিভ কিছু শর্ট কোশ্চেন সলভ করবো, এবং ওইখান থেকে তোমাদের 100% ইনশাল্লাহ কমন আসবে। এমসিকিউর ক্ষেত্রে শেষ আমরা দেবো সর্বোচ্চ 200টা এমসিকিউ আমরা কি সলভ করে দিব, এবং ওই 200টা এমসিকিউ থেকে কি তোমাদের অবশ্যই অবশ্যই কি কমন আসবে। সুতরাং তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য এমন কোনো কিছু আসতেছে অ্যাকাউন্টিং নিয়ে যা আসলে আগে অন্য কোনো প্রতিষ্ঠান তোমাদের জন্য এত সহজে নিয়ে আসে নাই, ঠিক আছে। তো চলো আমরা সলভ করি, নেক্সটে কি আছে দেখি। আমরা এই লেনদেনকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি, মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায় না। তো ওইটা ভাগ করছিলাম আমরা কি বলতো, অভ্যন্তরীণ না বাহ্যিক, ওই ক্ষেত্রে আবার একটা লেনদেন তোমার নগদে হইতে পারে, দাঁড়ে হইতে পারে, অনগদ হইতে পারে, এই 3 ভাগে আমরা ভাগ করতে পারি। এখন মজার বিষয় হচ্ছে এখানে সবাই কনফিউশনে পাবে। কিরকম কনফিউশন, সবাই মনে করে অনগদ, এই যে অনগদ যে কথাটা এখানে আছে, সবাই মনে করে যে অনগদ মানে নগদ না, অনগদ মানে কি নগদ না। তো সবাই মনে করে যেহেতু নগদ না, এটা মনে হয় বাকি, সবার মনে একটা সন্দেহ থাকে, যেহেতু নগদ না তার মানে কি এটা হয়তো বা বাকি, কিন্তু বিষয়টা না, বিষয়টা কিন্তু এমন না, এটাকে বাকিতে ধরা যাবে না, ঠিক আছে। কেন ধরা যাবে না আমি বলি। দেখো, নগদ নগদ লেনদেন আসলে কোনগুলো একটু বোঝার চেষ্টা করো, যে নগদ লেনদেন আসলে কোনগুলা, ঠিক আছে। আমি যদি একটু তোমাদেরকে জাস্ট বলি, দেখো আমি একটু বলে দিচ্ছি। দেখো,
নগদ লেনদেন, মানে যেই লেনদেনের মাধ্যমে তোমার নগদ আদান প্রদান হবে, নগদ আদান প্রদান হবে। তো যেই লেনদেন হলে কি নগদ টাকা আদান প্রদান হবে, ওইটা কি বলতো নগদ লেনদেন। ধরো তোমার আমি যদি বলি তোমার যে নগদে পণ্য কই, নগদে পণ্য কই, তো বলো তো নগদে পণ্য কই করলে কি হবে, আমার নগদ টাকা চলে যাবে, তাহলে নগদ প্রদান হবে, নগদ প্রদান, ঠিক আছে। আবার ধরো আমি যদি বলি যে তোমার নগদে পণ্য বিক্রয়, তাহলে কি আমার নগদ টাকা আসবে, তো নগদ প্রাপ্তি। তার মানে বিষয়টা হচ্ছে যদি আসলে কোনো লেনদেনের ফলে আমার নগদ টাকার আদান প্রদান ঘটে, বুঝো, যদি কোনো লেনদেনের ফলে আমার নগদ টাকার আদান প্রদানটা ঘটে, ওটা হচ্ছে কি নগদ লেনদেন। এখন এই যে দাঁড়ে লেনদেন মানে কি, দেখো দাঁড়ে লেনদেন যে কথা, বাকিতে লেনদেন একই কথা, বাকিতে লেনদেন একই কথা, বিষয়টা ক্লিয়ার। তো দাঁড়ে লেনদেন যে কথা, বাকিতে লেনদেন কি একই কথা। তাহলে পার্থক্যটা হচ্ছে নগদ লেনদেনে নগদ টাকাটা এখনই আদান প্রদান হয়ে যায়, এখনই কি আদান প্রদান হয়ে যায়, কিন্তু এই যে বাকির যে লেনদেন বললাম, এই বাকির লেনদেনে বা দাঁড়ের লেনদেনে নগদ টাকাটা ভবিষ্যতে আদান প্রদান হবে, ভবিষ্যতে আদান প্রদান হবে, এখন হবে না। তো এটাকে আমরা বলতে পারি এক্ষেত্রে যে ভবিষ্যতে আদান প্রদান হবে, ভবিষ্যতে আদান প্রদান হবে। কিসের আদান প্রদান হবে, নগদ টাকার আদান প্রদান হবে। তাহলে দেখো একটা হচ্ছে বর্তমানে নগদ টাকার আদান প্রদান হইলে নগদ লেনদেন, ভবিষ্যতে নগদ টাকার আদান প্রদান হইলে দাঁড়ে বা বাকিতে লেনদেন। কিরকম দেখো, ধরো তুমি দাঁড়ে পণ্য বিক্রয় করলা, তাহলে দাঁড়ে পণ্য বিক্রয় করলে টাকাটা তো এখন পাবা না, ভবিষ্যতে পাবা, ঠিক না। তুমি দাঁড়ে পণ্য ক্রয় করলা, তো দাঁড়ে পণ্য ক্রয় করলে তুমি তো টাকাটা এখন দিবা না, ভবিষ্যতে কোনো এক সময় দিবা, কিন্তু টাকার আদান প্রদান কিন্তু হবে। যদি টাকার আদান প্রদানটা বর্তমানে হয় তাহলে নগদ লেনদেন, ভবিষ্যতে হইলে বাকিতে লেনদেন। তাহলে অনগদটা কি, অনগদ হচ্ছে কিছু কিছু লেনদেনের ক্ষেত্রে টাকার আদান প্রদানটা বর্তমানেও হবে না, ভবিষ্যতে কোনো সময় হবে না। কিছু কিছু লেনদেনের ক্ষেত্রে টাকার আদান প্রদান বর্তমানে তো হবেই না, ভবিষ্যতেও কি কোনো সময় হবে না, ওইগুলোকে বলা হয় কি অনগদ লেনদেন। কিরকম চলো আমরা দেখি। দেখো এখানে সর্বপ্রথম আছে মণিহারি ব্যবহার। আচ্ছা বলো তো, ধরো তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য মণিহারি কিনে আনলা, কাগজ কলম পেন্সিল কিনে আনলা, এখন এগুলো তোমার কোম্পানিতে স্টক হয়ে আছে, এখন ওইগুলো তুমি ব্যবহার করলা, তোমার কোম্পানির মধ্যে মণিহারি আছে, ওই মণিহারি তুমি ব্যবহার করলা, তাহলে এখানে তো আসলে কোনো নগদ টাকার আদান প্রদান বর্তমানে হয় নাই, ভবিষ্যতেও কি হবে না, অতীতে হয়েছিল, তো অতীত আমরা ধরবো না, ঠিক আছে। দেখো অবচয় অবলোপন, তোমার আসবাবপত্রের মূল্য কমে গেছে, কেন কমে গেছে, ব্যবহারের ফলে আসবাবপত্রটা ক্ষয় হয়েছে, আর ক্ষয় হওয়ার কারণে মূল্য কমে গেছে। তো এখানে নগদ টাকা কি চলে গেছে, চলে যায়নি, ওটা অটোমেটিকলি মূল্য কমে গেছে, ক্লিয়ার। তুমি নগদ বার্তা পেয়েছো, যদিও নামের মধ্যে আছে নগদ বার্তা, কিন্তু আসলে কি এটা মধ্যে আসলে নগদ নাই। আমি বিষয় তোমাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো খেয়াল করো, আমি তোমাকে প্রত্যেকটা বিষয় একটু ব্যাখ্যা করে দিচ্ছি, দেখো। তারপর হচ্ছে কুঋণ সঞ্চিতি। দেখো কুঋণ সঞ্চিতি মানে কি, কুঋণ সঞ্চিতি মানে হচ্ছে একটা মানুষ তোমাকে টাকা হয়তো বা দিবে না, তুমি এটা একটু কল্পনা করে নিলা যে সে আমাকে টাকাটা দিবে না, ঠিক আছে, তাহলে এর জন্য তুমি সঞ্চিতি তৈরি করলা, এর ফলে সে নগদ অর্থ যাচ্ছে না, কোথাও যাচ্ছে, প্রতিষ্ঠানের বাইরে যাচ্ছে না। কুঋণ অবলোপন, এই যে কুঋণ অবলোপন সেম বিষয়, তুমি জাস্ট কুঋণটা অবলোপন করলা, নগদ টাকা কিন্তু চলে যাচ্ছে না। তাহলে এই সবগুলো বিষয় আসলে কি বলতো, সবগুলো বিষয় হচ্ছে আমার অনগদ লেনদেন। তো আপাতত তোমরা আসলে এই সবগুলো বিষয় একটু মনে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা আসলে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করব যে আসলে কোনটা কেন অনগদ লেনদেন হইলো বা কিভাবে হইলো, ঠিক আছে। আমি জাস্ট সিম্পলি একটু বলে দিচ্ছি, দেখো হ্যাঁ, একটু সিম্পলি বলে দিচ্ছি। ধরো তোমার প্রতিষ্ঠানে মণিহারি আছে, ধরো তোমার ব্যবসার মধ্যে কি আছে বলো তো, মণিহারি আছে, এখন তুমি মণিহারি কিনে এটাকে স্টক করে রাখছো,
কোনো স্টক করা মণিহারি থেকে তুমি যদি মণিহারি ব্যবহার করলা, তাহলে বলো তো তোমার কি এখানে কি নগদ টাকা কোনো ব্যাপার স্যাপার আসবে? কোনো ব্যাপার স্যাপার কিন্তু আসবে না। তুমি মণিহারি যখন ক্রয় করছিলা তখন নগদ টাকা থেকে তুমি কিনছিলে, এটা অতীতের কথা। কিন্তু আমরা দেখবো বর্তমান আর ভবিষ্যৎ। তাহলে বর্তমানে তুমি যদি এই মণিহারি ব্যবহার করো কোনো টাকা লাগবে না, ভবিষ্যতে কি কোনো টাকা দেওয়া লাগবে না, কারণ এই মণিহারিটা তোমার ব্যবসার মধ্যেই আছে, তাই এটা অনগদ লেনদেন। তারপরে দেখো অবচিত বললাম, মনে করো একটা আসবাবপত্রের মূল্য ছিল 1 লাখ টাকা, তুমি অনেক দিন ধরে এটাকে ব্যবহার করলা, তো ব্যবহার করতে করতে এটার মূল্য হয়ে গেছে এখন ধরো তোমার 80,000 টাকা। তাহলে বলো এই যে 20,000 টাকা মূল্য কমে গেল, এই টাকা কি তুমি কাউকে নগদে দিয়েছো? দাও নাই। ভবিষ্যতে নগদে দিবা? তাও দিবা না। তার মানে এটা হচ্ছে অনগদ লেনদেন, যেটা বর্তমানেও নগদ যাবে না, ভবিষ্যতেও কি নগদ যাবে না। বর্তমানেও নগদ আসবে না, ভবিষ্যতেও কি নগদ আসবে না। দেখো নগদ বাট্টা, ধরো তুমি কারো কাছ থেকে 10,000 টাকা পাও, এখন 10,000 টাকা তুমি যে পাও সে লোকটা একটু মানে বাটপার টাইপের, টাকাটা দিচ্ছে না, আজকে দিব কালকে দিব করতেছে। তখন তুমি তাকে বললা যে ভাই তোর 10,000 টাকা দেওয়া লাগবে না, তুই আমাকে 9,500 টাকা দে, 9,500 টাকা দে, বাকি 500 টাকা আমি তোকে বাট্টা দিলাম বা ডিসকাউন্ট দিলাম, মৌকুফ করে দিলাম। তাহলে এই যে 500 টাকা, দেখো ধরো এই যে 500 টাকা সে যে দিল তাকে, সে যে 9,500 টাকা রাখলো, বাকি 500 টাকা তাকে ডিসকাউন্ট দিল, মৌকুফ করলো, ওটা কি নগদে দেওয়া লাগছে? নগদে কিন্তু দেওয়া লাগে নাই। ওটা কি সে ভবিষ্যতে নগদে 500 টাকা তাকে দিবে? না, বরং সে 500 টাকা হাতে রেখে বাকি 9,500 তোমাকে দিয়ে দিবে। তুমি কিন্তু তাকে 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছ, কথার মধ্যে আসবে যে তুমি ডিসকাউন্ট দিচ্ছ, কিন্তু বাস্তবে কি দিচ্ছ? বাস্তবে কি কোনো নগদ টাকা লেনদেন হবে 500 টাকা? হবে না। তাই এটাও কি অনগদ লেনদেন। বিষয়টা ক্লিয়ার? আর কুরিন সঞ্চিতি, দেখো কুরিনটা মানে হচ্ছে খারাপ ঋণ, ঠিক আছে? কুরিন মানে কি বলতো? খারাপ ঋণ। মানে তুমি কারো কাছ থেকে টাকা পাও, ওই লোক তোমার টাকাটা দিবে না, তুমি শিওর। ওই লোক যে তোমার টাকাটা দিবে না, তোমার এটা ক্ষতি না, এটা খরচ না? অবশ্যই এটা খরচ। কিন্তু বিষয়টা খেয়াল করো, ধরো তুমি কারো কাছ থেকে 5,000 টাকা পাইতা, এখন সে ওই টাকাটা দিবে না, তোমার এটা খরচ। এখন এর ফলে কি তোমার ব্যবসা থেকে কি বর্তমানে, অতীতের না কিন্তু বর্তমানে কি 5,000 টাকা চলে যাচ্ছে? না। ভবিষ্যতে কি চলে যাবে? না। বরং এই ক্ষতিটা কি অতীতে তুমি দিয়েছিলে, ওটা কি বর্তমানে ক্ষতি হয়েছে, কিন্তু এর ফলে কিন্তু নগদ টাকার আদান প্রদান হচ্ছে না। তাই এটা কি হবে না বলতো? তোমার নগদ লেনদেন হবে না, এটা কি বলতো? অনগদ লেনদেন হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা আমি আরেকটু সামারাইজ করে দিই, চলো। ধরো একটা লেনদেন হইল, ধরো লেনদেন হইল, আমি বলতে দেখো লেনদেন হইল, এখন এখান থেকে 3টা বিষয় হইতে পারে। একটা হচ্ছে এই লেনদেনের ফলে, দেখো 3টা বিষয় কি কি খেয়াল করো। একটা হইতে পারে যে ওই লেনদেনের ফলে বর্তমানে নগদের আদান প্রদান হয়েছে, বর্তমানে, ঠিক আছে? বর্তমানে নগদের আদান প্রদান, বর্তমানে নগদের কি আদান প্রদান হয়েছে, এটার একটা হইতে পারে। অথবা হইতে পারে ভবিষ্যতে নগদের আদান প্রদান হবে, ভবিষ্যতে নগদের আদান প্রদান হবে। আরেকটা হইতে পারে বর্তমানেও হবে না, ভবিষ্যতেও কি নগদের আদান প্রদান হবে না। তাহলে বর্তমানে বা ভবিষ্যতে নগদের আদান প্রদান হবে না। বিষয়টা ক্লিয়ার? তো দেখো বিষয়টা কি কি আছে এখানে। তোমার একটা হচ্ছে কি, তোমার বর্তমানে নগদের আদান প্রদান হবে। তাহলে বর্তমানে যদি নগদের আদান প্রদান হই, এটা হচ্ছে কি লেনদেন? নগদ লেনদেন। ওকে, আচ্ছা। আর যদি এমন হয় যে ভবিষ্যতে নগদের আদান প্রদান হবে, তো ভবিষ্যতে হলে এটা কি? বাকি লেনদেন। ওকে, বাকি বা দাঁড়ে লেনদেন। আর যদি এমন হয় যে বর্তমানেও নগদের আদান প্রদান হবে না, ভবিষ্যতেও হবে না,
তাহলে এটা হচ্ছে আমার অনগদ লেনদেন, ঠিক আছে। তো আসলে অনেকের মধ্যেই কিন্তু আসলে এই যে অনগদ বলতে অনেকে ভাবে কি বাকি লেনদেন, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে একটু বের হইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অনগদ লেনদেন, ওকে। তাহলে আমরা নগদ আর বাকি এবং অনগদ লেনদেন এই আসলে তিনটার কনফিউশন আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যে পড়াইছি এখান থেকে কি আসলেই কোশ্চেন আসে, সত্যি কি আসবে? চলো একটু দেখি। এই দেখো কুমিল্লা বোর্ডে আসছে কবে, এই যে 20 সালে। তাহলে কোশ্চেন কিন্তু আসে, আমরা কিন্তু আসলে আজগুবি কোনো কিছু পড়াচ্ছি না, যেটা আসবে একদম স্পেসিফিক্যালি ওইটাই পড়াচ্ছি তোমাদেরকে, এবং তোমাদের পরীক্ষায় হুবহু এখান থেকে আসবে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো দেখি কি বলছে, যে নিচের কোনটা অনগদ লেনদেন, ঠিক আছে। তাহলে অনগদ মানে কি, বর্তমানেও টাকার আদান প্রদান হবে না, ভবিষ্যতে হবে না। কোনটা বলো তো? দেখো, প্রাপ্ত বাড়া, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাড়া, প্রাপ্ত সুদ, সবগুলোতে তুমি টাকা পাইবা, সবগুলো থেকে তুমি টাকা পাবা। প্রাপ্ত, প্রাপ্ত মানে কি তুমি টাকা অবশ্যই পাবা, সুদের ক্ষেত্রে পাবা, বাড়ার ক্ষেত্রে পাবা, আর কি কমিশনের ক্ষেত্রে পাবা। কিন্তু বাট্টার ক্ষেত্রে বলছি না, নগদ বাট্টা, এই যে দেখাই, এই দেখো, এই যে নগদ বাট্টা। তো বাট্টার ক্ষেত্রে কি তুমি টাকা নগদে আদান প্রদান হবে না, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে কি আমার একটা অনগদ লেনদেন। সঠিক উত্তর হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা, ওকে। চলো নেক্সটে যাই। এই লেনদেনকে আমরা আবার আরো দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্যমান। তো বিষয়টা কি দেখো, দৃশ্যমানের যে বিষয়টা আসলে আসবে, দৃশ্যমান মানে হচ্ছে সহজ কথায় বললে যেই লেনদেনটা তুমি আসলে চোখের দ্বারা দেখতে পারো, মানে প্রত্যক্ষ করা যায়, যে লেনদেন বলতো প্রত্যক্ষ করা যায়, ওকে। তো তুমি যে লেনদেন আসলে প্রত্যক্ষ করতে পারবা, দুই চোখে দেখতে পারবা, এটা হচ্ছে কি তোমার দৃশ্যমান লেনদেন। আর যেই লেনদেন তুমি দুই চোখে দেখতে পারবা না, ওটা হচ্ছে কি অদৃশ্যমান লেনদেন। ধরো আমি তোকে বলি, ধরো তোমার ব্যবসায় যে আসলে অবচয় অবলোপন হই, মানে কি একটা সম্পত্তির মূল্য কমে যায় আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবহারের কারণে ক্ষয় হয়ে যায় সম্পত্তিটা, এটাকে তুমি কোনোদিন চোখে দেখতে পারবা? দেখতে পারবা না। সুনাম, এই যে সুনামের যে বিষয়টা, সুনাম কি কখনো চোখে দেখা যায়? আমরা যে ব্যবসার মধ্যে সুনামটা লিখি, এটা কি কখনো চোখে দেখা যাবে? না। কুঋণ সঞ্চিতি, এটা কি কখনো চোখে দেখা যাবে? দেখা যাবে না, ঠিক আছে। কারণ কি এই কুঋণটা আমরা মানে চোখে দেখার মতো কোনো বিষয় তো এটা না। তো আমি যদি বলি বাকিতে পণ্য কই, বা পণ্য কই করা হলো, আসবাবপত্র কই করা হলো, তা আসবাবপত্র কই করতেছে চোখে দেখা সম্ভব, পণ্য কিনতেছে চোখে দেখা সম্ভব, মেশিন কিনতেছে চোখে দেখা সম্ভব, কিন্তু এগুলো কি চোখে দেখা সম্ভব না। এজন্য বলা হয় অদৃশ্যমান লেনদেন, ঠিক আছে। তো এগুলো থেকে কি কোশ্চেন আসবে? আসবে, অবশ্যই কোশ্চেন আসে, ঠিক আছে। এবার দেখো লেনদেনের বৈশিষ্ট্য, মানে একটা লেনদেনের মধ্যে আসলে কি কি বৈশিষ্ট্য থাকে। তো আমরা কিন্তু আসলে এই দুইটা বৈশিষ্ট্য আমরা অনেক আগে আলোচনা করছিলাম, যে একদম শুরুর দিকে, খুবই ইম্পর্টেন্ট। লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা বৈশিষ্ট্য, যেটা দিয়ে তুমি লেনদেনকে কি আইডেন্টিফাই করতে পারবা। একটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, মানে কি টাকার অ্যামাউন্ট থাকতে হবে, একটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে। আর এখানে আরো কিছু আছে, দেখো কি কি আছে আমরা একটু দেখি, পড়ি, ঠিক আছে। দেখো দ্বৈত সত্তা, মানে ওই লেনদেনের মধ্যে দুইটা পক্ষ থাকতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো আর কি কি আছে, স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র, মানে প্রত্যেকটা লেনদেন কি স্বতন্ত্র হবে, আলাদা আলাদা হবে, ঠিক আছে। দৃশ্যমান, লেনদেন কি দৃশ্যমান হইতে পারে, আবার কি অদৃশ্যমানও কিন্তু হইতে পারে, ঠিক আছে। ঐতিহাসিক ঘটনা মানে কি বলতো, যেই ঘটনাটা পূর্বেই ঘটে গেছে, পূর্বে ঘটে গেছে, এটা কি ঐতিহাসিক ঘটনা। আর হিসাব সমীকরণে প্রভাব বিস্তার, তোমরা তো অবশ্যই জানো যে অ্যাকাউন্টিং একটা হিসাব সমীকরণ আছে, ওই সমীকরণটা কি বলতো, এ ইজ ইকুয়াল টু এল প্লাস উই। তো প্রত্যেকটা লেনদেন যদি সে লেনদেন হইতে চায়, তাহলে তাকে এই হিসাব সমীকরণের মধ্যে কি একটা প্রভাব ফেলতে হবে। প্রভাবটা কি? প্রভাবটা হচ্ছে কোনো কিছুর বৃদ্ধি হবে অথবা কোনো কিছুর হ্রাস হবে, এটাই হচ্ছে প্রভাব, ঠিক আছে। তো এই প্রভাবটা কিন্তু বলতো কি থাকতে হবে কোথায়, এই লেনদেনের মধ্যে।
তো এই প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে এখান থেকে কি প্রশ্ন আসবে, চলো একটু দেখি আসলেই প্রশ্ন আসবে কিনা। এই যে দেখো প্রশ্ন কিন্তু চলে আসছে। কোথায় আসছে? যশোর বোর্ডে আসছে। কত সালে? 2022 সালে। কি আসছে দেখো, বলছে কোনটি লেনদেনের বৈশিষ্ট্য বহির্ভূত। বহির্ভূত মানে কি, কোনটা বৈশিষ্ট্য না। তাহলে কোনটা বৈশিষ্ট্য না বলো তো? এই যে দেখো পরিমাপ যোগ্যতা, এটা কিন্তু বৈশিষ্ট্য না। পড়ছি কি পড়ছি বলো তো? এই যে অর্থের অঙ্কে পরিমাপ যোগ্যতা মানে কি, এটা বৈশিষ্ট্য। ওরা জানতে চাইছে কি কোনটা বৈশিষ্ট্য না। স্বয়ং সম্পূর্ণ, এটাও কিন্তু বৈশিষ্ট্য। দেখো এই যে স্বয়ং সম্পূর্ণ, এটাও কি বলতো? এই যে স্বয়ং সম্পূর্ণ বৈশিষ্ট্য। তারপরে দেখো ওই যে লেনদেন দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা, দুইটাই কিন্তু বৈশিষ্ট্য। দৃশ্যমানত দেখো, যদিও এখানে শুধু আছে কি দৃশ্যমানতা, কিন্তু দেখবা এটার ব্যাখ্যার মধ্যে বলা আছে দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা দুইটাই কি লেনদেনের বৈশিষ্ট্য। এই যে তোমার অদৃশ্য লেনদেন, তার মানে কি অদৃশ্যতা বা অদৃশ্যমানতা, এটাও কি লেনদেনের একটা বৈশিষ্ট্য। কিন্তু দেখো এখানে ব্যয় নিয়ন্ত্রণ, এটা কি কোনো জায়গায় আছে বলো তো? এই যে ব্যয় নিয়ন্ত্রণ কি লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে আছে কোথাও? একটু ভালো করে দেখো। দেখো ব্যয় নিয়ন্ত্রণ লেনদেনের কোনো বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আসলে ব্যয় নিয়ন্ত্রণ নাই। সুতরাং আমার এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আনসার ডি। ঠিক আছে, তো এগুলো কিন্তু এক্সামে অবশ্যই আসে। এবার চলো আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য সম্পর্কে আসলে একটু জানি। দেখো আসলে তোমাদের শর্ট কোশ্চেনটা আসার পরে কিন্তু তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়েছে। কেন ডিফিকাল্ট হয়েছে আমি তোমাকে বলি। আগে আসলে তো বৈশিষ্ট্য পড়ার দরকার ছিল না। কেন ছিল না? কারণ টুকটাক কি কি আসবে ওইগুলো জাস্ট একটু শর্টকাটে পড়ে ফেললেই হইতো। কিন্তু শর্ট কোশ্চেন আসার পরে তোমাকে বলতে পারে যে লেনদেনের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এই বৈশিষ্ট্যটা আলোচনা করো। আসতে পারে, আসতে পারে লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র বলতে আসলে কি বোঝাবে এটা আলোচনা করো। তাহলে কিন্তু এই বিষয়গুলো তোমাদেরকে একটু শিখতে হবে, জানতে হবে, একটু বিস্তারিত পড়তে হবে। আর আমি তো শুরুতেই বলছি যে এই ভিডিওটা এমনভাবে পড়াবো যে তোমার সিকিউ বলো, এমসিকিউ বলো, শর্ট কোশ্চেন বলো, ইনশাল্লাহ কোনো জায়গায় তুমি আটকাবা না। তো যদি আটকাইতে না চাও একটু তো বিস্তারিত পড়া লাগবে ভাই। তো চলো আমরা একটু দেখি কি কি আছে। তো লেনদেন একটা প্রধান বৈশিষ্ট্য যেটা বলছিলাম আমরা, কি বলতো? ওইটা হচ্ছে লেনদেনটা অর্থের অঙ্কে অবশ্যই, দেখো অবশ্যই বলছি, অবশ্যই কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। দেখো কিরকম, ধরো আমি যদি বলি ব্যবসায়ের একজন ম্যানেজার, ধরো ব্যবসার একটা ম্যানেজার ছিল, সে খুবই দক্ষ ছিল, তো সে মারা গেছে। তো সে যে মারা গেছে, ব্যবসার অনেক বড় ক্ষতি হয়েছে না? নতুন একটা ম্যানেজার আসবে, কোম্পানিটাকে ভালো করে বুঝতে হবে, সময় লাগবে। তো এর কারণে কিন্তু ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, অনেক বড় রকম একটা লোকসান হয়েছে। বা ধরো কোম্পানির মালিক সে নিজেই মারা গেছে, তো তার ছেলে মালিকের জায়গায় বসবে, কোম্পানি বুঝবে, সময় লাগবে। এটা কোম্পানির জন্য একটা ক্ষতি। কিন্তু কত টাকা ক্ষতি হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে, ওটাকে তুমি অর্থ দ্বারা পরিমাপ করতে পারবা? পরিমাপ করতে পারবা না, পরিমাপযোগ্য নই। তাই এটাকে আমরা কি লেনদেন বলতে পারবো না। ঠিক আছে, তারপর দেখো আগুনে পণ্য পুড়ে যাওয়ায় 20,000 টাকার ক্ষতি হইল। তাহলে আগুনে যে পণ্য পুড়ে গেছে, ক্ষতি হয়েছে না? কত টাকার ক্ষতি হয়েছে? 20,000 টাকার ক্ষতি হয়েছে। তাহলে এখানে তোমার দেখো প্রথম যে প্রথম যে ঘটনা বললাম যে ব্যবসার ম্যানেজার মারা গেল, সেখানেও ক্ষতি হয়েছে, কিন্তু ওই ক্ষতিটা কত টাকার হয়েছে তুমি পরিমাপ করতে পারবে না অর্থ দ্বারা, তাই লেনদেন হবে না। কিন্তু এখানে আগুনে পণ্য পড়ে গেছে, কত টাকার পণ্য পড়ছে? 20,000 টাকার পণ্য পড়ছে। ঠিক আছে, এই দেখো না, আমাদের দেশে কিছুদিন আগেই তো আমাদের তোমার যে সমুদ্র বন্দর যে ছিল, হ্যাঁ, ওখানে আগুন লেগে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের কি মালামাল পড়ে গেছে। তো ওটা তো আমরা হিসাব করতে পারি যে কত টাকার পণ্য পড়ছে। তার মানে কি এটা অবশ্যই একটা লেনদেন হবে, অর্থের অঙ্কে কি পরিমাপযোগ্য হইতে হবে। তারপরে দেখো আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থা মানে কি? অর্থনৈতিক অবস্থা, যে অবস্থার সাথে কি অর্থটা জড়িত, অর্থের একটা আদান প্রদান জড়িত। হ্যাঁ, দেখো কি বলছে, দেখো এখানে বলছে যে দেখো আমি যদি বলি যে 5,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো। ফরমাইশ মানে কি? অর্ডার। তো আমি যদি 5,000 টাকার আসবাবপত্র কিনবো, যে যে ভাই আপনার থেকে আমি 5,000 টাকার কি কিনবো? ফার্নিচার কিনবো, অর্ডার দিলাম, আপনি বানান। এই যে আমরা তোমার অর্ডারটা দিলাম, এর ফলে সে কি আমাকে ফার্নিচার দিছে? সে আমাকে ফার্নিচার এখনো দেই নাই। আমি কি তাকে নগদ টাকা দিছি? আমিও তো তারে নগদ টাকা দেই নাই। তাহলে সেও আমারে কোনো কিছু দেই নাই, আমিও তারে কোনো কিছু দেই নাই। তাহলে এখানে কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তনই হয় নাই। তাহলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, কোনো
পরিবর্তন হয় না আর হবেও না, বুঝতে পারছো? ঠিক আছে, তার মানে এটা লেনদেন হবে? লেনদেন হবে না। কিন্তু এখানে কি আছে? এখানে কিন্তু টাকা আছে 5,000 টাকা। তাহলে শুধুমাত্র টাকা থাকলেই হবে না, দেখতে হবে যে আর্থিক অবস্থার পরিবর্তনটা হচ্ছে কিনা। এবার দেখো এইটা এখানে কি বলছে বলো তো, যে নগদ 5,000 টাকা দিয়ে একটা আসবাবপত্র কিনলাম। টাকার অঙ্ক আছে? টাকার অঙ্ক তো অবশ্যই আছে। কত? 5,000 টাকা। তো আমি যে আসবাবপত্র কিনলাম, আমি কি পাইলাম? আমি পাইছি আসবাবপত্র। সে কি পাইছে? সে পাইছে নগদ টাকা। তাহলে আমি পাইছি আসবাবপত্র, সে পাইছে নগদ টাকা। আদান প্রদান হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। তো যেহেতু ঘটছে, তার মানে এইটা কিন্তু অবশ্যই কি হবে? লেনদেন হবে। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু আসলে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, একটু খেয়াল না রাখলে কিন্তু আসলে লেনদেন আইডেন্টিফাই করতে পারবে না। দেখো দুইটা পক্ষ, প্রত্যেকটা লেনদেনে কি কমপক্ষে দুইটা পক্ষ অবশ্যই অবশ্যই কি জড়িত থাকবে। একটা পক্ষ কি সে সুবিধা গ্রহণ, দেখো পক্ষ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডেবিট। তো ডেবিট পক্ষ কি করে? সে হচ্ছে সুবিধা গ্রহণ করে, সুবিধা সুবিধা গ্রহণ করে। কোন পক্ষ? ডেবিট পক্ষ। আরেকটা পক্ষ হচ্ছে তোমার ক্রেডিট। ক্রেডিট সে কি করে? সে সুবিধা প্রদান করে। ওকে, সুবিধা প্রদান করে। বিষয়টা ক্লিয়ার? তাহলে পক্ষ হচ্ছে দুইটা, ডেবিট সুবিধা গ্রহণ করে আর ক্রেডিট কি সুবিধা প্রদান করে। দেখো দুইটা পক্ষ অবশ্যই থাকা লাগবে। দেখো আমি যদি বলি কর্মচারীদের বেতন প্রদান করা হলো কি বলতো, কত? 5,000 টাকা। কর্মচারীদের বেতন দিলে আমার কি চলে যাচ্ছে? বেতন চলে যাচ্ছে, মানে ব্যয় হচ্ছে। তাহলে বেতন হচ্ছে একটা পক্ষ, বেতন হিসাব। আমি যদি বলি দেখো তোমার বেতন একটা পক্ষ, তাহলে বেতন হিসাব এটা একটা পক্ষ, বেতন হিসাব। আর বেতন যে দিচ্ছে আমার কি যাচ্ছে? নগদ টাকা যাচ্ছে। তো দেখো কর্মীর কাছে কি যাচ্ছে? কর্মীর কাছে বেতন যাচ্ছে, বেতন হিসাব একটা পক্ষ। আর আমার কি যাচ্ছে? আমার যাচ্ছে নগদ টাকা, তাহলে নগদান হিসাব এটা হচ্ছে আরেকটা পক্ষ। ঠিক আছে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে কি এক্ষেত্রে দুইটা পক্ষ থাকবে। দ্বৈত সত্তা, দ্বৈত মানে দুই, সত্তা মানে পক্ষ বা হিসাব। তাহলে দুইটা পক্ষকে অবশ্যই থাকা লাগবে। স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র, দেখো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শর্ট কোশ্চেনের জন্য যে প্রত্যেকটা লেনদেন কি বলতো স্বয়ং সম্পূর্ণ হইতে হবে, স্বয়ং সম্পূর্ণ হইতে হবে। কিরকম দেখো আমি তোমাকে বলি। ধরো ধরো তোমার একটা ব্যক্তি হচ্ছে রহিম। ওই রহিমের কাছ থেকে, দেখো রহিমের নিকট, ধরুন রহিমের নিকট পণ্য বিক্রয় 5,000 টাকা। কিভাবে? দেখো রহিমের নিকট, ধরো যে রহিমের নাম আছে রহিমের নিকট, তো নাম থাকে মানে কি বাকিতে। তাহলে রহিমের নিকট বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয় কত বলতো? 5,000 টাকা। তারপরে তো কিছুদিন পরে ওই রহিম আমাকে কি ওই 5,000 টাকা ব্যাক দিবে না? আমি তো বাকিতে বিক্রি করছিলাম, টাকা নেই। তো কিছুদিন পর তো টাকাটা দিবে। ধরো যে রহিমের নিকট থেকে প্রাপ্তি, রহিমের নিকট হতে প্রাপ্তি 5,000 টাকা। তাহলে দেখো, তাহলে ঘটনা কিন্তু রিলেটেড, যে আমি ওর নিকট বিক্রি করছি বাকিতে 5,000 টাকা, তো নিয়ম অনুসারে সে আমাকে 5,000 টাকা দিবে, কিছুদিন পর দিছে। তাহলে ঘটনা কিন্তু আসলে আমরা চাইলে এটাকে রিলেট করতে পারি, যে ঘটনা তো একটা, আমি বিক্রি করছিলাম সে টাকা দিচ্ছে, কিন্তু না, এরকম করা যাবে না। অ্যাকাউন্টিং বলতেছে প্রত্যেকটা লেনদেনকে আলাদা করতে হবে, স্বতন্ত্রভাবে ধরতে হবে। যে তুমি বিক্রি করছো, সে কিছুদিন পরে টাকা দিচ্ছে, এটাকে একটা ঘটনা ধরবা, একটা লেনদেন ধরবা, এরকম করা যাবে না। কারণ এটাকে সেপারেট করতে হবে, যে প্রথমে আমি তার কাছে বাকিতে বিক্রয় করছি, এইটা একটা লেনদেন, তারপরে সে আমাকে টাকা দিচ্ছে, এটা আরেকটা লেনদেন। তো এই জন্য অ্যাকাউন্টিং বলতেছে কি, যে তুমি আসলে লেনদেনগুলোকে স্বয়ং সম্পূর্ণ বা স্বতন্ত্র হিসাবে ধরতে হবে। এগুলো কি বলতো আলাদা করা যাবে না। বিষয়টা ক্লিয়ার? স্বয়ং সম্পূর্ণ এবং কি বলতো স্বতন্ত্র করে ধরতে হবে। ওকে, তো এই বিষয়গুলো একটু মাথার মধ্যে আসলে রাখতে হবে। ঠিক আছে, ওকে। দেখো এখানে সেম কথা বলছে যে 10,000 টাকার পণ্য বিক্রি করে 7 দিন পরে টাকা পাওয়া গেল, 7 দিন পরে টাকা পাওয়া গেল। তো তুমি এটা আসলে একটা লেনদেন ধরলে হবে না। তুমি যে 7 দিন পরে টাকা পাইছো, তো প্রথমে বিক্রি করছো, প্রথম কি তুমি দাঁড়ে বিক্রি করছো, তো
তো এটাকে একটা আলাদা লেনদেন ধরতে হবে। তারপরে 7 দিন পরে তুমি টাকা পাইছো, এটাকে তুমি আরেকটা লেনদেন ধরতে হবে। দুইটাকে আসলে এক ধরনের লেনদেন ধরা যাবে না, এই বিষয়টা একটু মাথায় রাখো, ঠিক আছে। দৃশ্যমানতা যেটা বললাম যে লেনদেনকে বলতো, বলছিলাম না যে যদিও লেখা আছে দৃশ্যমানতা, কিন্তু এখানে অদৃশ্যমানতা ওইটাও আছে। দেখো, লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান দুই রকমই কি হইতে পারে। কিরকম হইতে পারে দেখি একটু, চলো। যেমন দেখো, আসবাবপত্র কই 10,000 টাকা। তুমি যদি আসবাবপত্র কিনো, দুই চোখে দেখা যাবে তুমি আসবাবপত্র কিনতেছো, যেহেতু দেখা যাচ্ছে এটা কি লেনদেন, এটা অবশ্যই একটা দৃশ্যমান লেনদেন। কিন্তু যদি আসবাবপত্রের অপচয় হই, মানে এটা ব্যবহারের কারণে ক্ষয় হবে, মূল্য হ্রাস পাবে, তাহলে এই যে আসবাবপত্রের অপচয় হলো 1,000 টাকা, এই অপচয় কি তুমি দুই চোখে দেখতে পারবা? সম্ভব না ভাই। তো এটা হচ্ছে কি অদৃশ্যমান লেনদেন। বিষয়টা ক্লিয়ার? ওকে, বেজাল আছে? কোনো বেজাল নাই, ঠিক আছে। এবার দেখো, ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা মানে কি? যেই ঘটনা পূর্বে ঘটে গেছে, অতীতে ঘটে গেছে, যেটা বলছিলাম, ওই বলে না যে ঐতিহাসিক ব্যাপার স্যাপার। তো ঐতিহাসিক শব্দটা আসছে কি থেকে? ইতিহাস। আর ইতিহাস মানে কি? পুরনো কথা, অতীতের কথা। তাহলে যেই বিষয়টা অতীতে ঘটে গেছে, কোন বিষয়? অবশ্যই আর্থিক বিষয় হতে হবে, আর্থিক ঘটনা হইতে হবে। কেন হইতে হবে? কারণ শুরুতেই বলছে অনার্থিক ঘটনা, যে ঘটনার সাথে অর্থ জড়িত নাই, ওই ঘটনার সাথে হিসাব বিজ্ঞানের কোনো সম্পর্কই নাই। হিসাব বিজ্ঞান কি ওই অনার্থিক ঘটনাকে গুণেও না, বুঝতে পারছো? আমরা অ্যাকাউন্টেন্ট, আমরা কি অনার্থিক ঘটনা গুনবো না, শুধু টাকা পয়সা, অনলি টাকা পয়সা ইজ রিয়েল, ঠিক আছে। এই যে যেই ঘটনা পূর্বে ঘটে গেছে ওইটা কি বলতো? ওইটা হচ্ছে আমার ঐতিহাসিক ঘটনা, ঠিক আছে। কারণ ঐতিহাসিক ঘটনা কি আমরা লেনদেন বলবো অবশ্যই, ঠিক আছে। দেখো, কখন লেনদেন বলবো? যখন ওই ঐতিহাসিক ঘটনাটা আমার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করবে। বুঝো, ঐতিহাসিক ঘটনা যদি আমার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে, ওটা কি হবে? ওইটা অবশ্যই অবশ্যই লেনদেন হবে। যেমন দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কি? ওই যে কুঋণ সঞ্চিতি আছে না, কুঋণের আরেকটা নাম দেখো, কুঋণ। এই যে কুঋণ মানে হচ্ছে তুমি কারো কাছ থেকে টাকা পাও, কিন্তু ওই টাকাটা সে দিবে না, সে দেউলিয়া হয়ে গেছে। কুঋণের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা, ঠিক আছে। তাহলে এই যে তুমি যদি কুঋণ সঞ্চিতি করো, হ্যাঁ, তুমি যদি অতীতে কুঋণ সঞ্চিতি করে থাকো, মানে কখন করে মানুষে কুঋণ সঞ্চিতি? অতীতে। বুঝো, যখন তুমি বুঝতে পারতেছো যে আসলে আমি যে ওর থেকে টাকাটা পাই, ওর যে টাকাটা দিছি, ওর হাবভাব খুব একটা সুবিধার না, ও মনে এই টাকাটা আমাকে দিবে না। তো এই যে তুমি অনুমান করে ফেললা যে ও মনে আমার টাকাটা দিবে না, তো অনুমান করে তুমি কি করলো? একটা সঞ্চিতি রাখলা। এই সঞ্চিতির আমরা আলোচনা করবো, জাবেদ দদ্দে আরো বিস্তারিত আলোচনা করব। তো তুমি যে অনুমান করলা, অনুমান করলে কি একটা সঞ্চিতি রাখলা। এই সঞ্চিতিটা তুমি রাখছো আগে। দেখো, তুমি ধরো যে তোমার মানে তুমি আজকে এসে শিওর হয়েছো যে ওই লোক টাকা দিবে না, শিওর হয়েছো আজকে, কিন্তু অনুমান করছিলে কখন? অনুমান করছিলে আরো আগে। এই যে তুমি আগে অনুমান করে সঞ্চিতি রাখছিলা, মানে পূর্বের ঘটনা, অতীতের ঘটনা, এটা হচ্ছে কি ঐতিহাসিক ঘটনা, এটা কি লেনদেন। তো বার্তা সঞ্চিতি সেম। বিষয়টা ক্লিয়ার? তো এই বিষয়গুলো আসলে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। বলতো আমাদের হিসাব সমীকরণ কোনটা? হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস কি মালিকানা সত্ত্ব। এটা আমরা ইংলিশে লিখলে পাবো সম্পদ মানে এ, অ্যাসেট, দায় মানে এল, আর মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ওনার্স ইকুইটি, ঠিক আছে। এল মানে কি লাইবিলিটিস, আর উই মানে কি ওনার্স ইকুইটি। এই যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো, যদি কোনো ঘটনার ফলে এই সমীকরণে একটা উলটপালট ঘটে, মানে এই সমীকরণে উলটপালট বলতে কোনো কিছু বাড়বে, কোনো কিছু কমবে, এরকম, মানে বাড়বে অথবা কমবে। যদি আসলে কোনো ঘটনার ফলে এই সমীকরণে প্রভাব বিস্তার হয়, যে কোনো কিছু বাড়তেছে অথবা কোনো কিছু কমতেছে, যদি এরকম কোনো কিছু হয়, তাহলে ওইটাকে আমরা লেনদেন বলতে পারবো, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, যে সুতরাং কোনো ঘটনা লেনদেন হবে কিনা তা হিসাব সমীকরণে পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়। কিভাবে যাচাই করবা? যে ওই ঘটনার ফলে, দেখো, যে ওই ঘটনার ফলে হিসাব সমীকরণে পরিবর্তন হচ্ছে কিনা, হ্যাঁ, তখন কি লেনদেন হবে। আর যদি পরিবর্তন না হয়, তাহলে কি লেনদেন কখনোই হবে না, ঠিক আছে। এবার দেখো, আমরা যে আসলে পড়লাম, আসলে কি এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, নাকি তোমাদেরকে বুলটুল কিছু পড়ে দিলাম? কোনটা? চলো একটু যাচাই করি, ঠিক আছে। মাঝে মধ্যে আসলে নিজের একটু যাচাই করা লাগে, ঠিক আছে। সবসময় তো আসলে তোমাদেরকে যাচাই করি
এবার চলো একটু নিজেকে যাচাই করে দেখি কি অবস্থা, পারি কিনা। হ্যাঁ, দেখো ঢাকা বোর্ডে আসছে, কবে আসছে? 16 সালে আসছে, ঠিক আছে, আসে কিন্তু পরীক্ষা, ঠিক আছে, ইদানিংও আসছে। কিন্তু আমি আসলে সবগুলো এমসিকিউ যদি সলভ করতে চাই, তাহলে ধরো তোমার অনেক মানে শুধু একটা এমসিকিউ যে সিরিজ আসবে, ওই সিরিজে আমরা অনেক এমসিকিউ সলভ করব। কিন্তু এখানে আমরা আসলে জাস্ট কিছু কিছু এমসিকিউ আনতেছি, সবগুলো তো আনা পসিবল না। তো এটা হচ্ছে একটা বহুপদী এমসিকিউ, ঠিক আছে। দেখো কি বলছে, লেনদেন হইতে পারে। এই লেনদেন কি দৃশ্যমান হইতে পারে? অবশ্যই হইতে পারে। দৃশ্যমান, অদৃশ্যমানও হইতে পারে, ঠিক আছে। এই যে অদৃশ্যমানও হইলো, দুইটাই হইলো। আচ্ছা, লেনদেন কি ঐতিহাসিক হইতে পারে? হইতে পারে না, অতীতে ঘটছে, ওই যে কোরিয়ান সঞ্চিতি। তাহলে ঐতিহাসিক ওইটাও কি বলতো হইতে পারে। তাহলে 1 2 3 তিনটাই কি সঠিক উত্তর। তো সঠিক কোনটা হবে? সঠিক হবে আনসার ডি, যে 1 2 এবং 3 তিনটাই কি বলতো সঠিক উত্তর। বিষয়টা ক্লিয়ার? ওকে, এবার দেখো হিসাব সমীকরণটা আসলে কি, এটা সম্পর্কে আমরা আসলে একটু জানি। যে আমরা তো বললাম যে হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ, কিন্তু এই সমীকরণ বিষয়টা আসলে কি। দেখো আমরা দেখি, বলছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ, কি বলছে বলতো, মোট সম্পদের পরিমাণ, মোট সম্পদের পরিমাণ। মোট সম্পদ মানে কি? মোট সম্পদ হচ্ছে এ, মানে অ্যাসেট, ঠিক না? অ্যাসেট মানে মোট সম্পদের পরিমাণ কি হবে বলতো, মালিকানা সত্ত্ব এবং বহির্দায়ের সমান হবে। তাহলে মালিকানা সত্ত্ব এবং বহির্দায়ের সমান, তো সমান চিহ্ন দিলাম। তাহলে বহির্দায় মানে কি? বহির্দায় মানে হচ্ছে এল, লাইবিলিটিস। বহির্দায় মানে কি? এল বা লাইবিলিটিস। যুগ, যুগ হচ্ছে কি মালিকানা সত্ত্ব মানে কি? ওনার্স ইকুইটি, ওই। এই হচ্ছে আমার সমীকরণটা, ঠিক আছে। তো এই সমীকরণের মধ্যে আমরা যদি কিছু জিনিস একটু দেখি, দেখো এই যে এল, এটাকে বলা হয় বহির্দায়, মানে বাহিরের দায়, বহির্দায়। আর ও ই, এটাকে বলে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এটার অবশ্য আরেকটা নাম আছে, ওই নামটা কি জানো? এটাকে আমরা চাইলে অন্তর্দায় বলতে পারি। অন্তর্দায় মানে প্রতিষ্ঠানের ভিতরের দায়, ঠিক আছে। তাহলে এল মানে কি? এল মানে হচ্ছে বহির্দায়, আর উই মানে কি? অন্তর্দায়। আমি যদি শুধু দায় বলি, তো শুধু দায় বলতে কাকে বোঝাবে? শুধু দায় বলতে আসলে তোমার বহির্দায়কে বোঝাবে, ঠিক আছে। এগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আসলে যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয়, এগুলো তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা কি বর্ণনা প্রমাণ করতে পারবো, ওটাকে আমরা কি বলবো? হিসাব সমীকরণ বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই আর কি মোটামুটি বিষয়। তো যদি কোনো ঘটনা আসলে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন আনে, ওই ঘটনাকে আমরা কি বলতে পারি? লেনদেন বলতে পারি। মানে কোনো একটা ঘটনা লেনদেন হইতে হইলে অবশ্যই অবশ্যই এই সমীকরণে একটা পরিবর্তন আনতে হবে, যে কোনোভাবে আনতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো এই সমীকরণ নিয়ে চলো আমরা আসলে আরেকটু বিস্তারিত জানিয়ে আসি, ঠিক আছে, যে এই সমীকরণে কি কি আছে, এই অ্যাসেটের মধ্যে কি কি আছে, লাইবিলিটিসের মধ্যে কি কি আছে, আর ওনার্স ইকুইটি, এটা নিয়ে তো একটা বিশ্লেষণই আছে, ঠিক আছে। তো আসলে প্রত্যেকটা বিশ্লেষণ আমরা একটু আস্তে আস্তে করে আসলে আগায় যাই, ঠিক আছে। কারণ আমরা একদম বেসিক থেকে শুরু করতেছি। যারা একদম জিরো নলেজ, যে তুমি সারা বছর কিছু পড়ো নাই, 2 বছর প্রচুর ঘোরাঘুরি করছো, প্রচুর ফাঁকিবাজি করছো, এখন একটু পড়াশোনা করতে চাও, কিন্তু অল্প সময় কি পড়বা, কেমনে পড়বা কিছু বুঝতেছো না, নিজে 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 অ্যানালাইজ করে পড়বা, ওইটার জন্য সময়ও নাই, কোনো প্যারা নাই। আমি আছি, আমি তোমাকে অ্যানালাইজ করে দিব, কি কি পরীক্ষা আসবে সবকিছু আমি পড়াই দিব, তুমি জাস্ট পড়বা, আমি দেখাই দিব, তুমি ওই পথে পড়বা, তুমি শিওর একদম 100-এ 100 তুমি A+ পাইবা। শুধু A+ না, 90-র উপরে নাম্বার পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার তাহলে চলো এই হিসাব সমীকরণের একটু পূর্ণ রূপ বা একটু বিস্তারিত রূপ আমরা একটু দেখে আসি, যে এটাকে বাংলা আসলে কি কি পাওয়া যেতে পারে, ঠিক আছে। দেখো এই যে হিসাব সমীকরণটা, আমরা যে মেইন যে হিসাব সমীকরণটা পড়লাম, ওই মেইন হিসাব সমীকরণটা হচ্ছে আমার এইটা, যে এ ইজ ইকুয়াল এল প্লাস উই। এখন এই যে তোমার এল প্লাস উই, তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে অ্যাসেট। এ দেখো এ মানে কি বলতো, এ মানে হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, ঠিক আছে। আর এল কি? এল মানে হচ্ছে আমার লাইবিলিটিস, মানে হচ্ছে কি আমার দায়। এটাকে আমরা একটু স্পেসিফিক্যালি বললে আমরা কি বলতে পারি বলতো? এল মানে হচ্ছে কি লাইবিলিটিস বা বহির্দায়, বহির্দায়। ওকে, তারপরে খেয়াল করো এই যে উইটা আছে না, উই মানে কি? এই যে উই মানে হচ্ছে ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি। দেখো আমি লিখে দিচ্ছি এখানে, উই মানে হচ্ছে ওনার্স ইকুইটি,
মানে বাংলায় যেটাকে আমরা বলতে পারি মালিকানা সত্ত্ব। ওকে, মালিকানা সত্ত্ব। এখন মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ, কিন্তু এই উই যা অনার্স ইকুইটি যে অংশটা আছে এটাকে চাইলে আমরা একটু ভাঙতে পারি। কিরকম ভাঙতে পারি? এই তোমার উইয়ের বদলে আমরা লিখতে পারি এরকম, উই ইজ ইকুয়াল টু সি, সি মানে ক্যাপিটাল, প্লাস আর, আর মানে রেভিনিউ, মাইনাস ই, ই মানে এক্সপেন্স, মাইনাস ডি, ডি মানে হচ্ছে ডুইংস। তাহলে এই উইয়ের বদলে আমরা এই অংশটা লিখতে পারি। তাহলে একটু এদিকে তাকাও, এর জায়গাতে এ আছে, এল এর জায়গাতে এল আছে, আর উইয়ের বদলে আমরা কি লিখতে পারি বলো তো? ব্র্যাকেটে লিখতে পারি যে সি, এই যে সি, তারপর এখানে ডি দিছে আগে, তুমি চাইলে কি ডিটা পরেও দিতে পারো, আগে দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে সি পাশের আর, এই যে সি পাশের আর, মাইনাসের ই, এই যে মাইনাসের ই, মাইনাসের ডি। তো এইটা হচ্ছে কি আমার বর্ধিত হিসাব সমীকরণ। তাহলে এইটাকে আমরা বলতে পারি, খেয়াল করো, এটাকে আমরা যেটা বলতে পারি, এখানে যেটা আছে এটা, এটাকে আমরা বলতে পারি যে মৌলিক হিসাব সমীকরণ। ঠিক আছে, মৌলিক হিসাব সমীকরণ। ওকে, মৌলিক হিসাব সমীকরণ। আর এইটা যে অংশটা আছে, যে এখানে যে অংশটা আছে, এটাকে আমরা বলতে পারি বর্ধিত বা বিশ্লেষণ করার পরে বর্ধিত হিসাব সমীকরণ। ওকে, বর্ধিত হিসাব সমীকরণ। এই হচ্ছে মোটামুটি আমাদের এই বিষয়টা। এখন এটাকে আমি যদি একদম বাঙ্গি, তাহলে বাংলায় আমি আসলে বর্ধিত হিসাব সমীকরণ কোনটা পাচ্ছি বলতো? যে এ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে এখানে সি মানে কি বলতো? সি মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল, মানে মূলধন। সি মানে হচ্ছে ক্যাপিটাল অথবা কি বলতো মূলধন। আর মানে কি রেভিনিউ বা আয়, আর মানে হচ্ছে রেভিনিউ অথবা আয়। ই মানে হচ্ছে আমার এক্সপেন্স বা খরচ। ঠিক আছে, আর ডি মানে কি ডুইংস। এ ডুইংস মানে কি আঁকা কি করা না, এ ডুইংস মানে হচ্ছে কি উত্তোলন। এবং এখানে একটা মজার ব্যাপার আছে। ঠিক আছে, তুমি আঁকা কি মানে যে ডুইংস বুঝো ওটা হচ্ছে ডুইং, ওটা হচ্ছে কি ডুইং। ঠিক আছে, তো এই ডুইং মানে হচ্ছে আঁকা কি করা। তো এই ডুইং এর সাথে তুমি যখন এস লাগাই দিবা, এই যে একটা এস যুক্ত করে দিবা ডুইং এর সাথে, এই যে এস, তখন হয়ে যাবে ডুইংস। তাহলে এ ডুইংস মানে কিন্তু আঁকা কি করা না, এ ডুইংস মানে কি, ডুইংস মানে হচ্ছে উত্তোলন করা। তো বানানটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে ডুইং, একটা কি ডুইংস। তো এটা হচ্ছে আসলে আমার হিসাব সমীকরণ। এটাকে আমি বাংলাতে লিখলে কি পাই? দেখো বাংলাতে লিখলাম যে বিষয়টা পাবো এখান থেকে, খেয়াল করো, যে এ, এ মানে কি অ্যাসেট, অ্যাসেট মানে কি সম্পদ। তাহলে সম্পদ সমান সমান এল, এল মানে হচ্ছে কি দায়, পাঁচ হচ্ছে মূলধন, সি মানে কি ক্যাপিটাল, পাঁচ হচ্ছে তোমার আয়, আয় মানে কি তোমার রেভিনিউ যেটা, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস ই, ই মানে হচ্ছে এক্সপেন্স, এই যে খরচ, মাইনাস ডি, ডি মানে হচ্ছে কি ডুইংস। ঠিক আছে, একটু উলট পালট করা আছে, এটা কোনো সমস্যা নাই, তবে মূলত এটাই হচ্ছে সবচেয়ে বেশি কারেক্ট। ঠিক আছে, তুমি যদি সঠিকভাবে সাজাই লিখো এটা হচ্ছে কি সবচেয়ে বেশি পরিমাণে কারেক্ট। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এই যে আমার এখানে সমীকরণটা আছে, যে আমি উইটাকে বাংলা কি পাচ্ছি, এটা পাচ্ছি না, উইকে বাংলার পর আমরা কি পাইলাম বলতো? আমরা এটা পাইলাম। আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো, এইটা পাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটা বিষয়, দেখো এই যে মালিকানা সত্ত্বকে বাংলা আমরা এইটা পাই। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটা বিষয় আছে যেইটা আমার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। কি কি বলতো? একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে আয়। এই দুইটা কি করে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। আর দুইটা বিষয় আছে যেটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে বা কমায় দেয়। ওই দুইটা বিষয় হচ্ছে আমার খরচ, একটা হচ্ছে উত্তোলন। ঠিক আছে, এবার পোলাপান একটু ভাবো তো, তোমরা সবাই ভাবো যে মূলধন আর মালিকানা সত্ত্ব বুঝি এক বিষয়, এ দুটো কি এক বিষয়? কখনো না। মূলধন হচ্ছে, দেখো মালিকানা সত্ত্ব হচ্ছে এই সবটা, এই সবটা হচ্ছে কি আমার মালিকানা সত্ত্ব। আর মালিকানা সত্ত্বের মধ্যে একটা ক্ষুদ্র অংশ হচ্ছে আমার
মূলধন। মালিকানা সত্ত্ব 4টে উপাদান নিয়ে গঠিত: মূলধন, উত্তোলন, আয় এবং খরচ। এই 4টার মধ্যে একটা উপাদান হচ্ছে কি আমার মূলধন, আর মালিকানা সত্ত্ব হচ্ছে তোমার মূলধন আর আয় যোগ করবা, খরচ আর উত্তোলন বিয়োগ করবা, তাহলে তুমি কি পাবা? মালিকানা সত্ত্ব পাবা। সুতরাং যারা এতদিন ধরে শিখে আসছো স্কুলে বা তোমার যে কোচিং ছিল কোচিংয়ে শিখাইছে কি মালিকানা সত্ত্বর মূলধন এক জিনিস, জীবনও হবে না। বুঝতে পারছো? মালিকানা সত্ত্ব এক জিনিস, মূলধনটা কি আরেক জিনিস। এটা কিন্তু পোলাপান একটু মনে রাখতে হবে। বুঝতে পারছো? এবার পরীক্ষা কি এগুলো আসে নাকি? জীবনও আসে না। তাহলে আমি কি পড়াইলাম তোমাদেরকে? উল্টোপাল্টা পড়াইলাম? একটু দেখি আসলে কি পড়াইলাম। দেখো, রাজশাহী বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, 3টা বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে। কি আসছে বলো তো? বলছে এই যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে কি, যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস উ ই। কখনো কখনো ওই যে উটা আছে না, এটা থাকে না, শুধু ই থাকে, তাহলে হবে, সমস্যা নাই। বলছে এর মধ্যে তোমার এল দ্বারা আসলে কি বুঝাইছে। তো প্রশ্নটা বিভিন্নভাবে আসে। কীরকম আসে? অনেক সময় বোর্ডের মধ্যে আসে যে এ দ্বারা কি বুঝাইছে, অনেক সময় আসে যে এল দ্বারা কি বুঝাইছে, অনেক সময় আসে যে ই দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। মানে বিভিন্নভাবে প্রশ্নটা ঘুরে ফিরে আসতে পারে। তো ঘুরে ফিরে বিষয়টা তো সেম কাহিনী। এ দ্বারা আসলে কি বুঝাইছে? এ দ্বারা বুঝাইছে আমার সম্পদ। এল দ্বারা কি বুঝাইছে? এল দ্বারা বুঝাইছে আমার দায়, অথবা আমরা বলতে পারি স্পেসিফিক্যালি বললে বহির্দায়। আচ্ছা, তারপরে ই দ্বারা কি বুঝেছে বলতো? ই দ্বারা আমার বুঝেছে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, একটু মনে রাখতে হবে এগুলো। এইটা তোমার বোর্ডে আসছে, বুঝতে পারছো? এবং আমি তোমাদেরকে এই প্রশ্নটা আমি একদম তোমাদেরকে শিওর দিয়ে বলতে পারি, একদম শিওর দিয়ে বলতে পারি যে তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আসছো, ঠিক আছে, তোমাদের কোনো না কোনো বোর্ডে মানে এই মানে এখানে তোমার এল এর জায়গায় এ থাকতে পারে, ই থাকতে পারে, যাই থাকুক, মানে কোনো না কোনো বোর্ডে 26 সালের প্রশ্ন এটা আসবেই আসবে। তুমি একদম লিখে রাখতে পারো, যে কোনো বোর্ডে এটা অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা বোর্ডে এই প্রশ্নটা অবশ্যই আসবে। তুমি কোন বোর্ডের তুমি কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তো এখানে বলো তো, বলছে কি, বলছে এখানে যে আসলে আমরা এল দ্বারা আসলে কি বুঝাইছি। তাহলে এল দ্বারা আমরা কি বুঝেছি বলো তো? এল দ্বারা কি সম্পদ? না, এল দ্বারা হচ্ছে কি তোমার দায়। ঠিক আছে, একদম সিম্পল একটা বিষয় কিন্তু। ঠিক আছে, খুবই সিম্পল, তুমি জাস্ট 1 সেকেন্ডে এটা আনসার করে ফেলতে পারবা। এই যে বর্ধিত রূপ পড়ালাম, নাকি এমনি এমনি পড়াইছে বলো তো? পরীক্ষা আসবে এটা নাকি আসে না? দেখো কই কই আসছে, এটা খেয়াল করো, অনেকগুলো বোর্ডে আসছে। দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলছে এখানে, বলছে হিসাব সমীকরণকে বর্ধিত করলে আমরা কি পাই। বর্ধিত করা মানে কি? বিশ্লেষণ করা। তো হিসাব সমীকরণটা কি ছিল বলো তো? ছিল হচ্ছে আমার এ ইকুয়াল টু এল প্লাস ই, ঠিক না? এটা ছিল মৌলিক হিসাব সমীকরণ। এই মৌলিকটাকে বাংলা আমরা কি পাই? বাংলা পাচ্ছি এ ইজ ইকুয়াল টু এল। এই উইকে বাংলা আমরা কি পাচ্ছি বলো তো? এটা বাংলা আমরা পাচ্ছি সি প্লাস আর মাইনাস ই। এই ইটাকে অনেকে এক্স লেখে, এক্স মানে হচ্ছে এক্সপেন্স। ঠিক আছে, তাহলে ই মাইনাস ডি। তাহলে বলো তো কোনটা মিলে এখানে? দেখো, এই যে ই এক্স, এটা হবে কি? এটা হবে মাইনাস, এখানে দিছে কি যোগ, তাহলে হবে? হবে না, ভুল। ই এক্সটা এখানে হবে মাইনাস, কিন্তু ওরা দিছে প্লাস চিহ্ন, হবে না। এই দুইটাতে কি আছে? ই এক্স মানে এক্সপেন্সটা মাইনাস আছে, কিন্তু এই যে রেভিনিউ, এই যে রেভিনিউ কি মাইনাস হবে? দেখো তো একটু, এই যে রেভিনিউ কি হবে খেয়াল করো তো? রেভিনিউ যোগ করতে হবে, তার মানে কি এটাও ভুল। তাহলে একমাত্র সঠিক উত্তর আমরা কোনটা পাইলাম বলো তো? অপশন ডি হচ্ছে কি আমার একমাত্র সঠিক উত্তর এখানে। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো বোর্ডে আসছে, এবং শুধু যে বোর্ডে একবার আসছে এমন না, আমি একদম বলতে পারি এগুলো সামনের বছরও কোনো না কোনো বোর্ডে আসবে। তোমাদের যে বছর তোমরা পরীক্ষা দিচ্ছ 26 ব্যাচ, তোমাদের কোনো না কোনো বোর্ডে আসবে। সুতরাং আমরা এখানে ওইগুলোই পড়াবো যেগুলো পড়লে তোমার আসলে কাজে লাগবে, তোমার বাস্তবে এগুলো কি তোমার কোনো না কোনো কাজে আসবে। ঠিক আছে, খেয়াল করো, যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন আসবে, সুতরাং এই জায়গাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো কি আছে এখানে, সম্পদের আসলে সূত্রটা কি বা সম্পদের সংজ্ঞাটা কি। তোর যে দায়, এটার সংজ্ঞা কি? মালিকানা সত্ত্ব, এটার সংজ্ঞাটা আসলে কি? শর্ট কোশ্চেনে আসতে পারে যে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব বলতে কি বুঝো, বা মালিকানা সত্ত্ব বলতে কি বুঝো, অনেকভাবে আসলে বিষয়টা আসতে পারে। তোমরা দেখি আসলে আমরা কি বুঝি সম্পদ বলতে। ঠিক আছে, সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ,
এখন কথা হচ্ছে এই অর্থনৈতিক পরিসম্পদ একটার মানে কি? দেখো, পরিসম্পদ মানে হচ্ছে এমন একটা সম্পদ যেটা তোমাকে মুনাফা অর্জন করতে সাহায্য করবে। ধরো আমি তোমাকে একটু ইজিলি বুঝাই। ধরো তোমার একটা বড় ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। তো ওই কোম্পানিটা যে পণ্য উৎপাদন করে কোথায়? উৎপাদন করে একটা কারখানার মধ্যে। তো ধরো ওই কারখানাটা তোমার নিজের, তাহলে এই কারখানাটা তোমাকে ওই পণ্যটা তৈরি করতে এবং পরিশেষে ওই পণ্যটা বিক্রি করে মুনাফা অর্জন করতে সাহায্য করতেছে। বা ধরো তোমার একটা বড় মানে একটা ভ্যান আছে বা একটা বড় একটা পিকআপ আছে, গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে তুমি তোমার পণ্যটা সাপ্লাই করো, তাহলে ওই গাড়িটা পণ্য বিক্রির মাধ্যমে তোমাকে মুনাফা অর্জনে সাহায্য করতেছে। তাহলে অর্থনৈতিক পরিসম্পদ বলতে ওই সম্পদগুলোকে বোঝায় যেই সম্পদটা ব্যবসায়ের মধ্যে তোমাকে মুনাফা অর্জন করতে সাহায্য করবে। এবং ওই সম্পদের সঙ্গে তো আরও কি বলা হয়েছে, সম্পদটা এমন কোনো কিছু হইতে হবে যেটা কি মালিকের নিজের অধীনে থাকবে। ধরো তুমি একটা গাড়ি অন্য জায়গা থেকে ভাড়া করে আনছো, রেন্টে আনছো, ওইটা কিন্তু তোমার সম্পদ হবে না। কারণ কি, ওইটা ব্যবসায়ের মালিকের অধীন না, মালিকের আয়ত্তে নাই, ওইটা মালিকের কি অধীনে নাই, তার কন্ট্রোলে নাই। সুতরাং কি ওইটা কিন্তু সম্পদ হবে না। সম্পদ হওয়ার জন্য কি ওইটা মালিকের কন্ট্রোলে থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। কি বলতো, কি বলছে এখানে, যেই জিনিসটা কি বলতো মুনাফা অর্জনের কাজে আমরা ব্যবহার করি। কিরকম হইতে পারে দেখো, যেমন আসবাবপত্র হইতে পারে, দালানকোঠা হইতে পারে, কলকবজা বা মেশিন, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে আমার সম্পদ। এখন দায় কি? দায় বলতে আমি তোমাকে একদম নির্দিষ্টভাবে বলে দিচ্ছি। ধরো অন্য কারুক টাকা বা অন্য কারু কোনো জিনিস যদি তোমার নিকট থাকে, হ্যাঁ, যেটা তুমি ভবিষ্যতে দিয়ে দিবা, ওটা হচ্ছে দায়। অন্য কারু কোনো কিছু যদি তোমার নিকট থাকে, যেটা একটা নির্দিষ্ট সময় পরে তুমি দিয়ে দিবা, পরিশোধ করে দিবা, ওটা হচ্ছে কি তোমার জন্য দায়। দেখো দায় কি বলছে এখানে, বলছে এখানে যে দায় হচ্ছে একটা আর্থিক দায়বদ্ধতা। কি বলতো, আর্থিক মানে অর্থ অবশ্যই জড়িত থাকবে, যেটা একটা নির্দিষ্ট সময় পরে কি করতে হবে, অবশ্যই পরিশোধ করতে হবে। ঠিক আছে, এই সংজ্ঞাগুলো একটু মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। যেটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। বা আরও নির্দিষ্টভাবে বলতে পারো, দেখো ব্যবসায়ের যে মোট সম্পদ, এই মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি, ওইটা হচ্ছে কি বলতো দায়। ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি, ওটা কি দায়। আমি একটু বিষয়টা গুছাই বলি। দেখো আমাদের হিসাব সমীকরণটা কি ছিল, a = l + ওই না। আচ্ছা দেখো এই হিসাব সমীকরণে আমার দায়, এই যে দায় এল, এই দায় আর উই, এই দুইটা মিলে হচ্ছে আমার সম্পদ। দেখো এই যে দায় আর উই, এই দুইটা মিলে কি আমার সম্পদ। তাহলে সম্পদের মধ্যে আমার দায়ও আছে, আবার সম্পদের মধ্যে কি আছে, মালিকানা সত্ত্বও আছে। আমি বলতে পারি না যে ব্যবসায়ের মধ্যে যে মোট সম্পদের উপর মালিকের যে দাবি, মোট সম্পদের উপর মালিকের যে দাবি, ওইটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তাহলে মোট সম্পদের উপর মালিকের যে দাবি, ওইটা কি বলতো মালিকানা সত্ত্ব। আর দেখো যে দায়, দায় মানে হচ্ছে তৃতীয় পক্ষের যে দাবি। তাহলে মোট সম্পদের উপর, দেখো যে মোট সম্পদের উপর মালিকের যে দাবি, ওটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। আর মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি, ওটা হচ্ছে কি আমার দায়। বিষয়টা ক্লিয়ার? তো এই বিষয়টা একটু জানতে হবে। ঠিক আছে, দেখো তৃতীয় পক্ষের যে দাবি, তৃতীয় পক্ষের যে দাবিটা কি বলতো দায়। এবার হচ্ছে মালিকানা সত্ত্ব। দেখো বলছে ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে, দেখো কি বলছে যে মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে, এই যে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে, ওইটা কি বলতো, ওইটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। বিষয়টা একটু আমি ইজিলি বলি। দেখো এই যে সমীকরণটা, এটাকে আমি এভাবে লিখতে পারি না। দেখো আছে এল, a = l + ui। তাহলে তুমি যারা ম্যাথ পারো, বেসিক ম্যাথ, দেখো আমি চাইলে এভাবে লিখতে পারি না যে এলটা ছিল কি, এলটা তোমার সমীকরণের ডান পাশে ছিল, তো বাম পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। a = l = ui, আমি কিন্তু এভাবে লিখতে পারি। তাহলে এর মানে কি, এর মানে আমি যদি উইটা বের করতে চাই, তাহলে সম্পদ থেকে দায় বাদ দিতে হবে। সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি, দায় মানে কি তৃতীয় পক্ষের দাবি। তাহলে আমরা বলতে পারি না যে সম্পদ থেকে, যে সম্পদ
সম্পদ থেকে আমি যদি তৃতীয় পক্ষের দাবি বাদ দেই আমি কি পাবো? মালিকানা সত্ত্ব পাবো। দেখো সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কি পাবো? আমি মালিকানা সত্ত্ব পাবো। ঠিক আছে, আবার আমি আরেকটা বিষয় কিন্তু বলছিলাম মালিকানা সত্ত্বে, এখানে কি বলছিলাম যে মোট সম্পদের উপর মালিকের যে দাবি ওটা হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। আর মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি, মানে প্রতিষ্ঠানের বাহিরের যে পক্ষ, তৃতীয় পক্ষ, তার যে দাবি ওটা কি? দায়ী। তো এই সময় আমি এভাবে বলতে পারি যে মোট সম্পদের উপর মালিকের যে দাবি ওটা কি? মালিকানা সত্ত্ব। এটাও বলতে পারি, অথবা এটাও বলতে পারি মোট সম্পদ থেকে দায়ী বাদ দিলে বা তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যে এটা অবশিষ্ট থাকবে ওইটা আমার কি? ওইটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। তো এই মালিকানা সত্ত্বের মধ্যে উপাদান কয়টা বলছিলাম? 4টা। আমরা একটুকে পড়ছিলাম। কয়টা বলো তো উপাদান? 4টা। কি কি? দেখো এই যে এই 4টা তোমার ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ডুইংস। তো এটাই বলছে। দেখো ক্যাপিটাল মানে কি? যে মালিকের বিনিয়োগ বা মূলধন। 4টা উপাদান। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে তোমার মালিকানা সত্ত্বের উপাদান কয়টা? 4টা। কি কি বলো তো? মালিকের বিনিয়োগ বা মূলধন, তারপর হচ্ছে আমার আয়, তারপর হচ্ছে আমার উত্তোলন, তারপর হচ্ছে আমার ব্যয় বা খরচ। ঠিক আছে, এর মধ্যে এই যে তোমার দেখো মালিকের বিনিয়োগ, এর মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, উত্তোলন করলে কি? মালিকানা সত্ত্ব হ্রাস পায়, খরচ করলে কি? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো এই বিষয়গুলোকে একটু খেয়ালে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো আসলে কি পরীক্ষা এগুলো আসবে? কি পড়লাম আমরা এখন? কিছু পড়ছি, কিছু শিখছি? কিছুই শিখি নাই, নাকি শিখছি? চলো একটু যাচাই করি যে আমরা আসলে কি শিখলাম। একটু দেখি না, আমরা তো আসলে অনেক পড়লাম, পড়ার মাধ্যমে আমরা জানতে পারলাম, কিন্তু আসলেই আমরা শিখতে পারলাম কিনা এটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারি। ঠিক আছে, তো চলো পোলাপান একটু প্র্যাকটিস করি। দেখো অনেক বুড়ে আসছে, অনেক বুড়ে আসছে, এবং আমি বলতে পারি তোমাদের যে নেক্সট যে পরীক্ষা থাকবে ওই পরীক্ষার মধ্যেও এটা কোনো না কোনো বোর্ডে অবশ্যই অবশ্যই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো কি কি আছে এখানে। বলছে ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি। দেখো মোট সম্পদের উপর কি বলতো? তৃতীয় পক্ষের দাবি। তো আমি কিন্তু প্রথমেই বলছিলাম, দেখো মোট সম্পদ, মোট সম্পদ, দেখো এখানে মোট সম্পদের উপর দাবি থাকে দুইজনের। একটা হচ্ছে মালিকের দাবি, তো মোট সম্পদের উপর মালিকের যে দাবি এটা একটা, আর মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি এটা হচ্ছে আরেকটা। একটু খেয়াল করো, মোট সম্পদে মালিকের যে দাবি, মালিকের দাবিকে বলা হয় কি বলতো? আমার সম্পদ। আর মোট সম্পদে তৃতীয় পক্ষের যে দাবি এটাকে কি বলে? আচ্ছা এখানে ভুল বলছি, দেখো মোট সম্পদে মালিকের যে দাবি এটাকে বলে মালিকানা সত্ত্ব। কি বলতো? মালিকানা সত্ত্ব। ঠিক আছে, আর মোট সম্পদে তৃতীয় পক্ষের যে দাবি এটাকে কি বলে? দায়ী বলে। এখানে বলছে তৃতীয় পক্ষের দাবি, এটা কি বলবে বলতো? উত্তর হবে কোনটা? উত্তর হবে আমার দায়ী। ঠিক আছে, খুবই ইজি, এবং এটা আসলেই আসবে পরীক্ষায়, আমি বলে দিচ্ছি যেটা আসলে ইনশাল্লাহ তোমাদের 26 সালের পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে। যারা আসলে এখানে মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি এইটা আসবে, অথবা মালিকের দাবি এইটা আসবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই আসবে। ঠিক আছে, একদম 5 স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সটে যাই। আচ্ছা এখন হিসাব সমীকরণের উপর লেনদেনগুলো আসলে কিভাবে প্রভাব ফেলতে পারে, কিভাবে হিসাব সমীকরণে পরিবর্তনটা আনতে পারে, এই বিষয়টা আমরা একটু এখান থেকে দেখি। দেখো কি বলছে, যে কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলো, যে উপাদানগুলো কি বুঝো কাহিনী। হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণটা হচ্ছে আমার এইটা, ঠিক না? এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই। তাহলে হিসাব সমীকরণের উপাদান কয়টা? উপাদান হচ্ছে 3টা। কি কি বলতো? এ মানে অ্যাসেট, এ মানে আমার অ্যাসেট বা সম্পদ, এল মানে দায়, আর এখানে উই মানে কি বলতো? মালিকানা সত্ত্ব। ঠিক না? তো এখানে ওইটাই বলতেছে যে একটা ঘটনা যদি লেনদেন হইতে চাই এই 3টা উপাদানের মধ্যে, দেখো এই 3টা উপাদানের মধ্যে তাকে কি অবশ্যই একটা প্রভাব কি বলতো? ফেলতে হবে। কারণ ওই প্রভাবটা কিরকম হবে, ওই পরিবর্তনটা আসলে কিরকম হবে আমরা দেখি। দেখো কি বলছে, কি কি পরিবর্তন হবে আমরা একটু শিখি। দেখো
এ ইজ ইকুয়াল টু এল প্লাস উই। তো দেখো পরিবর্তন হওয়ার পরে একটা বিষয় মাথায় অবশ্যই রাখতে হবে যে পরিবর্তন হওয়ার পরে বাম পাশ এবং ডান পাশ অবশ্যই সমান হইতে হবে। বাম পাশ এবং ডান পাশ যদি সমান না হয় তার মানে তোমার বিশ্লেষণের মধ্যে কিছু কি ভুল আছে। হ্যাঁ, ডাল মে কুছ কালা है। এবার দেখো তাহলে এল এ ইজ ইকুয়াল টু এল প্লাস উই কি বলতেছে এখন খেয়াল করো। এখানে বলতেছে যদি মোট সম্পদ বাড়ে, মোট সম্পদ বাড়ে মানে যদি এ যদি বাড়ে, দেখো এ যদি বাড়ে তাহলে দেখো যদি তোমার বাম পাশ বাড়ে ডান পাশ অবশ্যই বাড়বে। তাহলে এ যদি বাড়ে দেখো মোট সম্পদ বাড়লে মোট দায় মানে এল এল বাড়বে, অথবা এল যদি মানে যদি এল যদি না বাড়ে তাহলে কে বাড়বে? মালিকানা সত্ত্ব, এই যে উই বাড়বে, মানে যে কোনো একটা বাড়বে। তাহলে বাম পাশে যদি এ বাড়ে ডান পাশে কি এল বাড়বে অথবা উই মালিকানা সত্ত্ব বাড়বে, এটা একটা হতে পারে। অথবা ধরো যদি এমন হয় যে মোট সম্পদ কমছে, তো যদি এ যদি কমে যায়, এ যদি কমে যায় তাহলে হইতে পারে তোমার এখানে এল কমবে অথবা কি উই কমবে, যে এল কমবে অথবা কি উই কমবে, তাহলে কি দুই পাশ সমান হবে। আচ্ছা, আরেকটা হইতে পারে এরকম, দেখো এটা গেল কি দুই পাশের খেলা। এখন এক পাশের খেলা একটু খেলি, দুই পাশে তো অনেক খেললাম। এবার দেখো একটি সম্পদ বাড়লে অপর একটা সম্পদ কমবে। তো এমন হইতে পারে আমরা এখন বাম পাশে খেলবো যে তোমার হয়তো বা তোমার এ বাড়বে, তো একটা সম্পদ বাড়ছে, আবার এই কি কমবে। তো একবার যদি ধরো একবার এখানে 5,000 টাকা বাড়ছে, একবার কমছে, তো ঘুরে ফিরে তো কি দুই পাশ সমানই থাকলো, ঠিক না? আচ্ছা, এটা একটা হইতে পারে। আবার এরকমও হইতে পারে, এবার আমরা ডান পাশে দেখি, যদি মালিকানা সত্ত্ব বাড়ে দায় কমবে। দেখো যদি মালিকানা সত্ত্ব যদি এইটা বাড়ে তাহলে দুই পাশ সমান করার জন্য আমাকে কি এইটা অবশ্যই কমাই দিতে হবে। অথবা এইটা হইতে পারে যে মালিকানা সত্ত্ব যদি তোমার কমে যায় তাহলে এইটা অবশ্যই কি বাড়ায় দিতে হবে। তো এই 5 রকমের পরিবর্তন, দেখো এই কি বলতো 5 রকমের পরিবর্তনের মধ্যেই কি আমাদের সবগুলো লেনদেন থাকবে, এর বাইরে তো আসলে কোনো কিছু হওয়া পসিবল না। এখন আমাদেরকে যে বিষয়টা শিখতে হবে ওটা হচ্ছে আমরা প্রত্যেকটা লেনদেনকে এভাবে বিশ্লেষণ করতে পারি কিনা। তো চলো ওই বিষয়টা আমরা একটু দেখে আসি। দেখো শুরুতে আমরা কি বলছিলাম যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মোট মালিকানা সত্ত্ব বাড়বে। দেখি আমাদের কথা সত্যি নাকি ভুল, একটু চেক করি চলো। নগদ 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো। আমি যদি নগদ 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করি তাহলে একটু খেয়াল করো আমার কাছে কি কি আসছে। আমার কাছে সম্পদ আসছে, মানে নগদ টাকা আসছে। তো নগদ টাকা কি সম্পদ, তো আমার সম্পদ বাড়ছে কত? আমার সম্পদ বাড়ছে 10,000 টাকা, ঠিক আছে? আমার সম্পদ বাড়ছে কত বলতো? সম্পদ বাড়ছে আমার 10,000 টাকা। আর মালিক যদি ব্যবসা শুরু করে টাকা দিয়ে, এটা কি মূলধন, তাহলে যদি মূলধন বাড়ে তাহলে কি মালিকানা সত্ত্ব বাড়বে। তুমি যদি মূলধন দাও তাহলে কি মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে এখানে বাড়ছে 10,000, এখানে কি বাড়ছে? এখানে বাড়ছে 10,000। তার মানে বলতে পারি না যে এখানে কি বাড়ছে বলতো, এখানে এ বৃদ্ধি, যে এ বৃদ্ধি পাইছে এবং এখানে কি ই বৃদ্ধি পাইছে, উই বৃদ্ধি পাইছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে কি এ বৃদ্ধি পাইছে আর এখানে কি বলতো ই বৃদ্ধি পাইছে। তো দেখো বলছিলাম সম্পদ বাড়লে কি মালিকানা সত্ত্ব বাড়বে, প্রমাণ পাইছো? আচ্ছা, এবার দেখো সম্পদ বাড়লে দায় বাড়বে, এই প্রমাণটা দেখো কিরকম বলছে। দাঁড়ে মানে কি বাকিতে, তাহলে বাকিতে কি কিনছে? যন্ত্রপাতি কিনছে। তাহলে বাকিতে যন্ত্রপাতি কিনলে তুমি নিশ্চয় যন্ত্রপাতি পাইছো, তো যন্ত্রপাতি একটা সম্পদ, সম্পদ পাইলে কি সম্পদ বাড়বে, স্বাভাবিক। তো সম্পদ 5,000 টাকা বৃদ্ধি পাইছে। এখন তুমি যেহেতু বাকিতে কিনছো তাহলে বাকিতে যন্ত্রপাতি কিনলে তোমার একটা দায় বাড়বে না? কেন? দেখো তুমি যন্ত্রপাতিটা কিনে আনছো কিন্তু ওই টাকাটা কিন্তু এখনো পরিশোধ করো নাই। তো তুমি যেহেতু টাকাটা ভবিষ্যতে পরিশোধ করবা তাহলে অন্যের টাকা তোমার নিকট আছে, ঠিক না? মানে এটা তো ওই ব্যক্তির টাকা, তুমি ভবিষ্যতে পরিশোধ করবা। তো যে বিষয়টা তুমি ভবিষ্যতে পরিশোধ করবে এটা হচ্ছে দায়। আর এক্ষেত্রে ওই দায়ের নাম কি? দায়ের নাম হচ্ছে পাওনাদার। তোমার দায়ও বাড়ছে, দায় বাড়ছে কত টাকা? দায় বাড়ছে 5,000 টাকা। তার মানে এখানে তোমার এ বৃদ্ধি পাইছে এবং অ্যাট দ্য সেম টাইম তোমার এল কি এলও বৃদ্ধি পাইছে। তার মানে আমরা বলতে পারি যে মোট সম্পদ বাড়লে মোট দায় এটাও কি বলতো অবশ্যই অবশ্যই বাড়বে। ওকে, এবার নেক্সট দেখি বলছে মোট সম্পদ কমলে দায় কমবে
চলো দেখি আমরা দায় কমে কিনা। পাওনাদারকে পরিশোধ করলে যাবে তো কি বলতো, বা তোমার কি কি ঘটবে? পাওনাদারকে পরিশোধ করলে তুমি 3000 টাকা পরিশোধ করছো, তো তোমার নগদ কমবে কত? নগদ কমে যাবে 3000 টাকা। আর তুমি যদি পাওনাদারকে পরিশোধ করে দাও, তাহলে তার যে পাওনাটা ছিল ওটাও তো কমে যাবে, তার নিকট যে দায় ছিল ওটাও কি কমে যাবে। তাহলে এখানেও কমে যাবে কি আমার 3000 টাকা। তাহলে আমার এদিকে সম্পদ মানে হ্রাস, সম্পদ কমলো, এট দ্য সেম টাইম এখানে কি আমার হ্রাস, আমার দায় কমলো। তাহলে আমরা বলতে পারি না যে মোট সম্পদ কমলে কি মোট দায় ওইটাও কি কমবে। এখন চলো এটা দেখি যে মোট সম্পদ কমলে মালিকানা সত্ত্ব কমে কিনা দেখি। চলো, নগদে বেতন পরিশোধ করা হলো, তাহলে বেতন দিলে কি হবে? আমার নগদ টাকা কমবে। নগদ টাকা কমবে কত বলো তো? 3000। এই যে ব্যাকেট, দেখো সংখ্যার মধ্যে ব্যাকেট মানে কি মাইনাস, মানে কমবে, কমতেছে, হ্রাস পাচ্ছে, বিষয়টা ক্লিয়ার? অ্যাকাউন্টিং এর সংখ্যাকে ব্যাকেট দিচ্ছেন মানে কি ওইটা মাইনাস করতেছি আমরা, ঠিক আছে? তাহলে বেতন দিলে আমার নগদ টাকা কমবে 3000 টাকা। আর এই যে বেতনটা এটাকে আমার খরচ না বলো তো, বেতনটাকে আমার খরচ বা ব্যয়। তাহলে ব্যয় হইলে দেখো মাইনাস, ব্যয় হইলে কি মাইনাস, তাহলে মাইনাস হইলে এখানে কি এখানে আমার 3000 টাকা মাইনাস হবে। ওকে, তো আমরা বলতে পারি না যে এই লেনদেনের ফলে কি করতেছে আমার সম্পদ কমছে, তার মানে হ্রাস, এবং কি বলতো আমার মালিকানা সত্ত্ব কমতেছে, আমার কি বলতো হ্রাস, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তার মানে হচ্ছে আমার মোট সম্পদ কমলে কি কমতে পারে? মোট মালিকানা সত্ত্ব ওইটাও কমতে পারে। এবার দেখো যে একটা সম্পদ বাড়লে আরেকটা সম্পদ কমবে, এটা কিরকম? দেখো, আমি যদি নগদে আসবাবপত্র কিনি, তাহলে নগদে আসবাবপত্র ক্রয় করলে আমার নগদ টাকা কমে যাবে কত? 1 লাখ। তো আমার নগদ কমে যাবে কত? 1 লাখ মাইনাস। আচ্ছা, আর আমার আসবাবপত্র বাড়বে না, আমি কি পাচ্ছি? আমি আসবাবপত্র পাচ্ছি, তাহলে এটা বাড়বে। তাহলে আসবাবপত্র বাড়লে হচ্ছে এখানে 1 লাখ টাকা। এর ফলে কি হচ্ছে? দেখো, নগদ এটাও আমার সম্পদ, আসবাবপত্র এটাও আমার সম্পদ। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে হ্রাস পাইছে, হ্রাস, আর এখানে কি বলতো? এখানে হচ্ছে আমার বৃদ্ধি। তাহলে দেখো এট দ্য সেম টাইম আমার কি হচ্ছে? এট দ্য সেম টাইম আমার একদিকে সম্পদ হ্রাস পাচ্ছে, আবার কি সম্পদ বৃদ্ধি পাচ্ছে। যে একটা সম্পদ বাড়লে একটা সম্পদ কি হবে? কমবে। আসবাবপত্র বাড়ছে, নগদ অর্থ কি হয়েছে? কমে গেছে। এবার দেখো, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। দেখো কি বলছে বলতো? মালিকানা সত্ত্ব বাড়বে, মোট দায় কমবে। তাহলে ব্যক্তিগতভাবে দেখো, মালিক যদি ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করে, বিষয়টা খেয়াল করবা, মালিক যদি ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করে, তাহলে ঋণ পরিশোধ করলে ঋণ তো কমে যাবে। তাহলে ঋণ কমে গেলে আমরা এখানে লিখতে পারি 5000 টাকা মাইনাস, ঋণ কমে গেছে। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে, দেখো আমি তোমাকে একটা মজার নিয়ম শিখাই দিই। হ্যাঁ, দেখো, মালিকের ব্যক্তিগত টাকা, দেখো মালিকের ব্যক্তিগত টাকা, এই যে ব্যক্তিগত টাকা, হ্যাঁ, এই ব্যক্তিগত টাকাটা যদি ব্যবসায়ের কাজে লাগে, হ্যাঁ ব্যবসায়ের কাজে, দেখো মালিকের ব্যক্তিগত টাকা, ওই ব্যক্তিগত টাকাটা যদি ব্যবসায়ের কাজে লাগে, তাহলে ওইটাকে আমরা বলতে পারি মূলধন। তাহলে মালিকের ব্যক্তিগত টাকা ব্যবসায়ের কাজে রাখলে এটা কি হবে? মূলধন হবে, ঠিক আছে? কিন্তু ধরো মানে তোমার মালিকের তোমার ব্যবসায়ের টাকা যদি ব্যক্তিগত কাজে লাগে, বুঝছো? একটু, মালিকের ব্যবসায়ের টাকা যদি ব্যক্তিগত কাজে লাগে, এটাকে আমরা বলতে পারি উত্তোলন। তাহলে আমি বিষয়টা যদি একটু শর্ট করে বলি, আমরা বলতে পারি যে ব্যক্তিগত টাকা যদি ব্যবসায়ের কাজে লাগে, এটা কি? এটা হচ্ছে আমার মূলধন। আর ব্যবসায়ের টাকা যদি ব্যক্তিগত কাজে লাগে, এটা কি? এটা হচ্ছে আমার উত্তোলন। তাহলে এবার বলো, মালিক ঋণ পরিশোধ করছে কার? ব্যবসায়ের। তাহলে ব্যবসায়ের কাজে, তাহলে ব্যবসায়ের কাজে কি মালিকের ব্যক্তিগত টাকা খরচ হয়েছে, বুঝছো? ব্যবসায়ের কাজে যদি মালিকের ব্যক্তিগত টাকা খরচ, এটা কি? মূলধন। আর মূলধন হলে কি হবে? মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে এখানে 5000 টাকা
যোগ করে দিতে হবে। তাহলে এই লেনদেনের ফলে কি হয়েছে, এই লেনদেনের ফলে আমার দায় মানে এল আমার হ্রাস পাইছে এবং এট দ্য সেম টাইম আমার উই কি হয়েছে মালিকানা সত্ত্ব আমার বৃদ্ধি পাইছে। বিষয়টা ক্লিয়ার? তো এই হচ্ছে মূলত আমার এই বিষয়টা। এবার চলো আমরা নেক্সটে দেখি যে মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। এটা কিভাবে হইতে পারে? মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। বাকিতে পণ্য কই? আচ্ছা বলো তো, পণ্য কই করলে তোমার নিকট কি আসে? পণ্য আসে। আচ্ছা, তাহলে পণ্য কই করে এটা খরচ, দেখো একটা খরচ। আর খরচ হইলে দেখো খরচ যে ব্যয়, খরচ হইলে কি হবে? খরচ হইলে আমার মালিকানা সত্ত্ব কমে যাবে কত? 7,000 টাকা মালিকানা সত্ত্ব কমে যাবে। আচ্ছা, আর বাকিতে পণ্য কই করলে ওই টাকাটা তুমি এখনো পরিশোধ করো নাই, ভবিষ্যতে পরিশোধ করবা, তোমার কি এটা দায়, আর ওইটার নাম কি? পাওনাদার। তোমার পাওনাদার বাড়বে কত? 7,000 টাকা। তাহলে এই লেনদেনের ফলে কি হচ্ছে? আমার এল বৃদ্ধি পাচ্ছে, আর কি আমার উই হ্রাস পাচ্ছে। ওকে, এবার তুমি দেখো, তার মানে আমরা বলতে পারি যে মালিকানা সত্ত্ব কমলে, যে মালিকানা সত্ত্ব কমলে কি হবে? মোট দায় বাড়বে। এই যে মোট দায় এল কি হবে? বাড়বে। তো প্রত্যেকটা প্রমাণ পাইছো? তো এভাবে কি প্রত্যেকটা বিষয় তোমাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে কি সামনে আগায় যেতে হবে, ঠিক আছে? এবার দেখো, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ডের একটা প্রশ্ন। হ্যাঁ, ঢাকা বোর্ড 2023 সালে আসছে, ঠিক আছে? এখন এই প্রশ্নে ক নাম্বারে কি আসছে আমরা একটু দেখি। দেখো, ক নাম্বারে আসছে যে লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ নির্ণয় করো। এটা প্রত্যেকটা বোর্ডেই মানে প্রত্যেক বছরে এই প্রশ্নটা কয়েকবার আসে, বিভিন্ন বোর্ডে মিলিয়ে প্রত্যেক বছরে এই প্রশ্নটা কয়েকবার আসে এবং খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, যে লেনদেন নয় ওই ঘটনাগুলোকে তুমি নির্ণয় করো, আইডেন্টিফাই করো, শনাক্ত করো। দেখো, এখন এই জন্য আমরা কিন্তু অলরেডি জানি যে কোন ঘটনাগুলো লেনদেন না। তারপরও তোমাদের সুবিধার জন্য, ওই যে বললাম না যে তোমার কাছে তো সময় কম, তুমি এত অ্যানালাইজ করে পড়বা, ওই সময়টুকু তোমার নিকট নাই। তো তোমার কাজটাকে সহজ করার জন্য, সুবিধা করার জন্য আমি প্রত্যেকটা বোর্ড, গত 7 বছরের প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করে কোন কোন লেনদেনগুলো আসছিল, কোন কোন ঘটনাগুলো আসছিল, সবগুলোকে এখানে সুন্দর করে সাজাইতেছি। যার ফলে কি তোমাকে অ্যানালাইজ করতে হবে না, তোমাকে সবগুলো আমি এখানেই পড়াই দিব, যাতে করে তুমি একদম এই অধ্যায় থেকে যেই সিকিউ আসবে তুমি একদম 10-এ 10 পাবা। তুমি কি বলতো 10-এ 10 পেয়ে যাবা, ঠিক আছে? তোমার কোনো রকম প্যারা নিতে হবে না। তো দেখো, এখানে প্রত্যেকটা কিন্তু বোর্ড দেওয়া আছে যে এটা কোন বোর্ডে আসছে, ঠিক আছে, এইটা কোন বোর্ডে আসছে, এটা কোন বোর্ডে আসছে, ঠিক আছে, এটা কোন বোর্ডে আসছে। আমরা কিন্তু আসলে তোমার আজগুবি কোনো কিছু পড়বো না, সময় অল্প, অল্প সময়ের মধ্যে অনেক অনেক বেশি আউটপুট নিয়ে আসতে হবে। আর এই জন্য সিলেক্টিভ ওয়েতে একদম গুরুত্বপূর্ণ যে এগুলো আছে এগুলি পড়তে হবে। তো আমি বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করে দেখলাম যে লেনদেন নই ওই ঘটনাগুলো আসলে কয়টা আছে। তো সবগুলো ঘটনাকে আমি একত্রে করছি, যেগুলো লেনদেন নই, যেন তুমি এক চকের পলকে সবগুলো আসলে দেখে ফেলতে পারো। তো চলো আসলে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে জানি যে এগুলো আসলে কেন লেনদেন হবে না, কি সমস্যা, ঠিক আছে? একটু সমস্যাগুলো আমরা একটু আইডেন্টিফাই করি। দেখো কি বলছে এখানে, দেখো বলছে মাসিক 25,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। ধরো তোমার ব্যবসার জন্য একজন ম্যানেজার নিয়োগ দিলা, ওর বেতন হচ্ছে কত? মাসে 25,000 টাকা। এবার দেখো টাকার অঙ্ক আছে, আমরা বলছেন দুইটা জিনিস, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর দ্বিতীয়টা কি? আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে টাকার অঙ্ক আছে, বাট দেখো আমি জাস্ট ম্যানেজারটাকে নিয়োগ দিছি, তাকে কি আমি কোনো টাকা দিছি? দেই নাই। সে কি আমাকে কোনো সেবা দিছে, সার্ভিস দিছে? ওইটাও দেই নাই। তাকে জাস্ট আমি অ্যাপয়েন্ট করছি, কিন্তু এখনও তাকে কোনো বেতন দেই নাই, সেও কি আমার কোম্পানিকে কোনো সার্ভিস দেই নাই। তাহলে যদিও এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন কিন্তু এখানে হয় নাই। এই জন্য এটা কি হবে না, এটা তোমার কোনো লেনদেন হবে না। বাকিগুলো সেম, কথার জাস্ট ডিফারেন্স আছে, কিন্তু কি মেইন কাহিনী কিন্তু সেম। এখনো সেম কথাই বলছে যে জামান সাহেবকে ম্যানেজার নিয়োগ করে বেতন ধার্য করা হলো, কত বলতো? 30,000 টাকা। কিন্তু বেতন কিন্তু দেই নাই, জাস্ট ধরছি যে আপনার বেতন কত? 30,000 টাকা। তারপরে দেখো এখানে সেম 8,000 টাকা বেতনে 3 জন কর্মচারী নিয়োগ দেওয়া হলো, ঠিক আছে, দিনাজপুর বোর্ডে আসছিল। মাসিক 30,000 টাকা বেতনে একজন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হলো। তো
তাহলে ঘুরে ফিরে কিন্তু প্রত্যেকটার কাহিনী কিন্তু সেম। এগুলো কি লেনদেন হবে না, কারণ তাকে আমি বেতন দেই নাই, জাস্ট বেতনটা ধরছি, জাস্ট নিয়োগ দিছি। ওকে, আবার দেখো আরো কিছু আছে ঘটনা। দেখো এখানে যন্ত্রপাতি ক্রয়ের ফরমায়েশ। ধরো তুমি যদি কোনো কিছু ক্রয়ের ফরমায়েশ দাও, ফরমায়েশ মানে অর্ডার দিলা, কোনো কিছু ক্রয়ের জন্য সিদ্ধান্ত নিলা, সিদ্ধান্ত নেওয়া, বা ধরো যে তোমার কোনো কিছু ক্রয়ের তোমার চিন্তা করা, চিন্তা করা, এই যে বিষয়গুলো আছে না, এই ফরমায়েশ, সিদ্ধান্ত নেওয়া, চিন্তা করা, এগুলো কি, এগুলো লেনদেন হবে না। এগুলো কি বলতো, লেনদেন হবে না। বিষয়টা ক্লিয়ার? এবার তুমি খেয়াল করো, এখানে বলছে যন্ত্রপাতি ক্রয়ের ফরমায়েশ প্রদান, দিনাজপুর বোর্ডে ঢাকা বোর্ডে আসছে, ঠিক আছে? তো তুমি যন্ত্রপাতি ক্রয়ের অর্ডার দিয়েছো, তুমি তো যন্ত্রপাতি এখনো পাও নাই, তুমি তাকে নগদ টাকা দেও নাই, সুতরাং কি হবে না, লেনদেন হবে না। তুমি একটা ডেলিভারি ভ্যান কিনে মানে ক্রয় করার সিদ্ধান্ত নিছো যে আমি কিনবো, কিন্তু এখন কি কিনছো? কিনো নাই। তুমি ডেলিভারি ভ্যানও পাও নাই, তুমি কাউকে নগদ টাকাও দেও নাই, লেনদেন হবে না। বুঝতে হবে কিন্তু ভাইরা, খুবই ইজি। দেখো 5,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ, পণ্য ক্রয় করার কি দিছি, অর্ডার দিছি, পণ্য পাইছি, পণ্য পাই নাই, ঠিক আছে? কোনো কিছু দিছি, কোনো কিছু দেও নাই, তো লেনদেন, গ্রহণ প্রদান, গিভ এন্ড টেক, কোনো কিছুই হয় নাই, লেনদেনও হবে না, ঠিক আছে? বলছে ব্যাংক ঋণের জন্য তুমি অ্যাপ্লাই করছো, আবেদনপত্র পেশ করছো, যে আমি ব্যাংক লোন নিব, এই জন্য কি তুমি অ্যাপ্লাই করেছো, আবেদনপত্র পেশ করেছো, ব্যাংক লোন কিন্তু নাও নাই, তো তুমি নগদ টাকাও পাও নাই, বুঝতে পারছো? আবার ধরো তুমি ঋণও পাও নাই, জাস্ট অ্যাপ্লাই করছো, লেনদেন হবে? লেনদেন হবে না। তাহলে এখানে কোনোটাই কি হবে না বলতো, লেনদেন হবে না। বিষয়টা ক্লিয়ার? এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এবার দেখো কি বলছে, এখানে বলছে যে দোকানের একজন কর্মচারী দুর্ঘটনায় মারা গেল। দোকানের যদি কোনো কর্মচারী মারা যায়, বিষয়টা আসলেই একটা বড় রকমের ঘটনা, কিন্তু এই ঘটনার সাথে কি অর্থ জড়িত আছে? অর্থ জড়িত নাই, শুরুতেই বাদ, লেনদেন হবে না। এবার দেখো মালিক ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে মেয়ের বিয়ের খরচ দিলেন। আচ্ছা, এখানে একটা বিষয় আমি তোমাকে বলি, ঠিক আছে? এখানে বিষয়টা তোমরা একটু আগে পড়ালাম না, একটু বলি। দেখো এই যে ব্যক্তিগত টাকা ব্যবসার কাজে খরচ হলে কি, মূলধন। ব্যবসার টাকা ব্যক্তিগত কাজে খরচ হলে কি, উত্তোলন। আরেকটা বিষয় এখানে আছে, এটা হচ্ছে ব্যক্তিগত টাকা, ব্যক্তিগত টাকা যদি তোমার ধরো যে ব্যক্তিগত কাজে খরচ হয়, দেখো তোমার ব্যক্তিগত টাকা যদি ব্যক্তিগত কাজে খরচ হয়, এটা কি হবে, এইটা হবে লেনদেন নয়। কি বলতো, লেনদেন নয়। বিষয়টা খেয়াল করো। তাহলে এবার আমরা একটু দেখি আমাদের ওইটা কি ছিল। দেখো কি বলছে, বলছে মালিক ব্যক্তিগত হবে, এখানে মানে লেখাটা উঠে নাই, ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে। তাহলে মোটরসাইকেলটা কি, ব্যক্তিগত, তাহলে ব্যক্তিগত টাকা খরচ করছে কি, মেয়ের বিয়েতে, তাহলে মেয়ের বিয়ে এটাও কি ব্যক্তিগত, তাহলে দুইটাই ব্যক্তিগত, এখানে ব্যবসার সম্পর্কই নাই। আমরা হিসাব রাখি কার, ব্যবসার, তাহলে ব্যবসা যেখানে নাই আমিও সেখানে নাই, ঠিক আছে? এটাও কি লেনদেন হবে না। এবার বুঝো, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিয়েছে, কত বলো তো, তোমার ব্যক্তিগত প্রয়োজনে 30,000 টাকা। তাহলে মালিকের ব্যক্তিগত জীবনে বেচারা খাইলো, ঘুমাইলো, মরলো, নাকি একটা বিবাহ শাদী করে ফেললো, ওইটা কি আমার দরকার আছে জানার? দরকার নাই। তো সে যদি ব্যক্তিগত প্রয়োজনে লোন নেই, ঋণ করে, এইটা আমার দেখার বিষয় না, এটা লেনদেন হবে না। কিন্তু যদি ব্যবসায়ের নামে লোন নিত, ওটা কি হইতো, লেনদেন হইতো। কেন? কারণ ব্যবসা কিন্তু এখানে কি আছে, জড়িত আছে। বিষয়টা ক্লিয়ার? মালিকের ব্যক্তিগত তহবিল থেকে 5,000 টাকা হারায় গেল। মালিকের ব্যক্তিগত তহবিল থেকে 5,000 না, 5 কোটি হারাইলো, কি আমার কিছু আসে যায় না। বিষয়টা ক্লিয়ার? কারণ আমি কে, আমি হচ্ছে ব্যবসা, আমি দেখবো মালিকের ব্যবসার মধ্যে কোনো কিছু হয়েছে কিনা। ব্যক্তিগত জীবনে মালিক হারায় গেল নাকি মালিকের বউ হারায় গেল, এসব দেখে কিন্তু আমাদের কোনো লাভ নাই। বিষয়টা ক্লিয়ার? ওকে, এবার দেখো কি বলছে, বলছে মালিকের ব্যক্তিগত 50,000 টাকা ল্যাপটপটি দোকান থেকে হারায় গেল। সেম ব্যক্তিগত কাহিনী, যদি হারায় যায় আমার কিছু করার নেই, ঠিক আছে? মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হইল, দেখো এগুলো কিন্তু আমি কোনো তোমার নিজে থেকে বানাই নাই, প্রত্যেকটার পাশে কিন্তু বোর্ড লেখা আছে যে কোন বোর্ডে আসছে। রাজশাহী বোর্ডে 21 সালে আসছে,
ঢাকা বোর্ডে 24 সালে আসছে, ঠিক আছে। তারপর দেখো ব্যবসায়ে ম্যানেজারের 10,000 টাকা মূল্যের সাইকেল চুরি হইল। আচ্ছা দেখো মালিকের মোটরসাইকেল চুরি হই, মালিকের ল্যাপটপ চুরি হবে, ওইটাই আমার গুনার টাইম নাই। আর ম্যানেজারের ল্যাপটপ চুরি হয়েছে, সাইকেল চুরি হয়েছে, এটা তো আমার কোনো সময়ই নাই দেখা। এগুলো কি একটাও কি না লেনদেন না। ওকে দেখো মালিক তার নিজের তহবিল থেকে কি এতিমখানায় দান করছে, তাহলে নিজের তহবিল মানে কি ব্যক্তিগত টাকা, তাহলে ব্যক্তিগত টাকা সে এতিমখানায় দিছে, এটাও কি ব্যক্তিগত কাজ। তাহলে ব্যক্তিগত টাকা যদি ব্যক্তিগত কাজে খরচ করে এটাও কি হবে না লেনদেন হবে না। দেখছো আমি কিন্তু প্রত্যেকটা বোর্ড অ্যানালাইজ করে ফেলতেছি। তুমি জাস্ট যখন তুমি সিকিউ সলভ করতে যাবা তোমার সামনে বাড়ি এগুলো তো সবই বাই পড়াই ফেলছে, আমি আর কি পড়বো। আমি এমন সুন্দর করে অ্যানালাইজ করে আনছি তোমার আসলে নতুন করে কোনো কিছু আর খোঁজা লাগবে না। তুমি সিকিউ দেখলেই মনে হবে এটা তো পড়ে আসছি, সিকিউ দেখলেই মনে হবে এটা তো আমি পারি, এটা তো আমার জানাশোনা আছে, ঠিক আছে, একদম ইজি ভাবে, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, দেখো বলছে যে অলোক ট্রেডার্সের নিকট থেকে 20,000 টাকা আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত নিছে এখনো কিনে নাই, লেনদেন হবে না। তারপর পণ্য ক্রয়ের চুক্তি করছে, পণ্য ক্রয় কি বলতো চুক্তি করছে, এটাও কি হবে না, এটাও লেনদেন হবে না। চুক্তি করছে এখনো কিন্তু পণ্য ক্রয় করে নাই, আদান প্রদান হয় নাই। পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিছে, সেম, এগুলো কি একটাও কি হবে না বলতো লেনদেন হবে না। তাহলে এবার এই যে পড়লাম এগুলো তো সিকিউতে আসে, আমরা দেখলাম যে তোমার সিকিউতে আসছে, এমসিকিউতে কি আসে, আসে কিনা জানি না, বাট তুমি এটা দেখো এই যে আসছে কিনা দেখো, প্রমাণ দিব, ঠিক আছে। মুখের কথা কেন বিশ্বাস করবে ভাই, একদম তোমাকে প্রমাণ দিয়ে দেবো যে আসে নাকি আসে না, ঠিক আছে। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আসলে কোন বোর্ডে জানি না, বাট আমি এখানে বলে দিচ্ছি যে এই এমসিকিউটা তোমার পরীক্ষাতে অবশ্যই আসবে, অবশ্যই আসবে, আর্টেক্সটা দিয়ে দিই, ঠিক আছে, অবশ্যই অবশ্যই আসবে। বলতেছো ভাই যে এমসিকিউ দেন ওইটাই আসবে, হ্যাঁ ওইটাই আসবে। কেন আসবে, কারণ এগুলো অ্যানালাইজ করে দিয়েছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওইগুলোই কিন্তু সলভ করে দিচ্ছি। সুতরাং অবশ্যই অবশ্যই তোমাদের 26 ব্যাচে যারা আসো কোনো না কোনো বোর্ডে এই ধরনের মানে হুবহু না আসুক, বাট এই ধরনের এমসিকিউ অবশ্যই একটা না একটা আসবে। দেখো কি বলছি, বলছে এখানে যে লেনদেন বহির্ভূত ঘটনা কোনটা, বহির্ভূত মানে কি লেনদেন না, নিচের কোন ঘটনাটা লেনদেন না। দেখো এখানে বলছে তোমার পণ্য ক্রয়ের ফরমাইশ, কি বলছে বলতো পণ্য ক্রয়ের ফরমাইশ মানে অর্ডার, ফরমাইশ দিলে কি লেনদেন হবে, লেনদেন হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে আমার অপশন ডি। বাকি তিনটা দেখো পণ্য বিক্রয় এটা অবশ্যই কি লেনদেন, তারপর অবচয় ধার্য করা হলো এটাও কি বলতো একটা, এটাও একটা লেনদেন। তারপর তোমার কুঋণ সঞ্চিতি এটাও কি একটা লেনদেন, ঠিক আছে। অবচয় কুঋণ সঞ্চিতি এগুলো কি অদৃশ্যমান লেনদেন, এগুলো কি তোমার অভ্যন্তরীণ লেনদেন, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে কি অনগত লেনদেন, বুঝতে পারছো। এগুলো একই সাথে অভ্যন্তরীণ লেনদেনে দুইটা, একই সাথে অনগত লেনদেন, একই সাথে কিন্তু এগুলো কি অদৃশ্যমান লেনদেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটা মাথায় রাখতে হবে। তো এবার তোমরা শিখলাম, কি শিখলাম, যে কোন ঘটনাগুলো আসলে লেনদেন হবে না ওইটা কিভাবে আইডেন্টিফাই করা যায় ওইটা আমরা শিখে ফেললাম। এখন আসলে কি আমরা আইডেন্টিফাই করতে পারবো, পারবা তো নাকি? আচ্ছা যদি পারো তাহলে খাতা কলম নিয়ে বসে যাও, বসে এই অঙ্কটা একটু সলভ করে ফেলো, ঠিক আছে। খাতা কলম নিয়ে বসে যাও, এই অঙ্কটা একটু সলভ করে ফেলো, ভিডিওটা একটু পজ করে ফেলো। এটাকে আমি নিজে থেকে বানিয়ে দিয়েছি অঙ্কটা না, আমি কই থেকে বলো তো, ঢাকা বোর্ডে আসছিল কত সালে, 23 সালে। তো খাতা কলম নিয়ে বসে যাও, ছকটা কেমনে করবা, ছকটা দেখাই দিই চলো। এই যে ছকটা এভাবে লিখবা যে ক নাম্বার দিয়ে লিখবা কি বলতো, লেনদেন নয় এমন ঘটনা সময়ের কি মোট পরিমাণ নিম্নে, হ্যাঁ ঠিক আছে। কি বলতো গৌরব এভাবে যে তারিখ বিবরণ টাকা টাকা, তারিখ বিবরণ টাকা টাকা, ঠিক আছে। তো জলদি লিখে ফেলো, দেখো কিভাবে লিখবা। প্রথম এই প্রশ্নটা দেখো যে লেনদেন নয় কি কি আছে, দেখো কি কি আছে এখানে আমরা খেয়াল করি একটু। দেখো এই যে 15,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, তাহলে ম্যানেজার নিয়োগ দেওয়া লেনদেন হবে, লেনদেন হবে না। নিয়োগ দিছি এখনো বেতন কিন্তু দেই নাই। আর কোথায় আছে বলো তো, আর আছে এই দেখো আরেকটা আছে এখানে, 10,000 টাকা দিয়ে একটা ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হলো, 10,000 টাকা দিয়ে কি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হলো, এটাও কি লেনদেন না, সিদ্ধান্ত নিছে এখনো কি কিনি নাই। তাহলে এই দুইটা দেখো এখানে মার্ক কত বলো তো, এখানে মার্ক হচ্ছে তোমার 2 মার্ক, মার্ক কত 2 মার্ক, জাস্ট আমরা কি 1 সেকেন্ডে পেয়ে যাবো, ঠিক আছে। দেখো এই যে 10 আর 20, তো এটা হচ্ছে তোমার 2022 সাল, ঠিক না, 2022 সালের জানুয়ারির 10 আর জানুয়ারির 20, তো লিখো তারিখ, এটা হচ্ছে তোমার লিখবা সাল 2022। আচ্ছা
জানুয়ারির 10 আর কি জানুয়ারির 20, তো লিখে ফেলো। দেখো জানু মানে কি বলো তো? জানু মানে সবাই ভাবে কি? সবাই ভাবে অন্য কিছু, কিন্তু অ্যাকাউন্টিং এর ছাত্ররা কি ভাবে? অ্যাকাউন্টিং এর ছাত্ররা ভাবে কি? পজিটিভ থিঙ্কিং করতে হবে, ঠিক আছে? মানুষ জানু বলতে যাই বুঝুক, তোমাকে কি বুঝতে হবে? তোমাকে বুঝতে হবে জানু মানে কি অ্যাকাউন্টিং এ? জানুয়ারি, ঠিক আছে? অন্য কিছু না কিন্তু, ঠিক আছে? একটা হচ্ছে জানুয়ারির 10, একটা কি জানুয়ারির 20 তারিখ। ওকে, তো দেখো 10 তারিখে কি বলছে? বলছে মানে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, ঠিক আছে? ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এখানে লিখবা তোমার টাকার অঙ্কটা লিখবে কোথায়? টাকার অঙ্ক লিখবা এখানে। তো এখানে লিখবে শুধুমাত্র ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। কত টাকায়? 15,000 টাকা। তো লিখো 15,000 টাকা। ওকে, তারপরে দেখো কি বলছে? তারপর হচ্ছে ডেলিভারি ব্যানকয়ের সিদ্ধান্ত নেওয়া হলো কত? 10,000 টাকা। লিখো ডেলিভারি ব্যানকয়ের সিদ্ধান্ত নেওয়া হলো, সিদ্ধান্ত নেওয়া হলো 10,000 টাকা। যোগ করে ফেলো, তো যোগ করবে 15 কত বলো তো? 25,000 টাকা, ঠিক আছে? যখন একদম ফাইনাল রেজাল্টটা বের হবে, এর নিচে কি দুইটা আন্ডারলাইন দিতে হবে। তো উত্তর হয়ে গেল, একদম ইজি। তো এটা করতে কি সময় লাগবে? 2 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? সুতরাং তুমি আজকে একটু আগে যা শিখলা, এটা তোমাদের অবশ্যই কোনো না কোনো বোর্ডে আসবে। 26 সালের কোনো না কোনো বোর্ডে আসবে, আমি জানি না কোন বোর্ডে আসবে, বাট 8টা বোর্ড থেকে কোনো না কোনো বোর্ডে তো অবশ্যই ইনশাল্লাহ আসবে। সুতরাং 2 মার্ক কিন্তু তুমি খুব ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে? আর এখান থেকে এমসিকিউ তো আসবেই, শর্ট কোশ্চেনও কি বলতো আসতে পারে। আচ্ছা, এবার আমাদের ক নাম্বারে কি আসে আমরা দেখছি। ক নাম্বারে কি আসে দেখলাম আমরা, যে লেনদেন নই ওই ঘটনাগুলো বের করো। নর্মালি সবচেয়ে বেশি ক নাম্বারে এটাই আসে, যে লেনদেন নই ওই ঘটনাগুলো বের করো। ক নাম্বারে আরও কিছু ব্যাপার স্যাপার আসে, ওইটা আমরা কিছুক্ষণ পরে দেখব, এখন না। তো এখন আমরা চলে যাব